সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন ভিডিওতে। আজ আমরা শিখব কিভাবে একটি স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করা যায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ স্কিল শিখে নিন। তাহলে চলুন শুরু করি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি জব রয়েছে। জবের কিছু ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে, কিছু কন্ডিশন রয়েছে এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে একটি স্যাম্পল দেওয়া রয়েছে। তো আমরা এই স্টুডেন্ট রেজাল্ট শিটের এই কন্ডিশন এবং ওয়ার্কিং প্রসিডিউর ফলো করে এই স্যাম্পল অনুযায়ী আমরা এই জবটা সমাধান করব। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে উইকলি উইজেট শিট তৈরি করতে হয়। এই ভিডিওটি যারা এখনো দেখেননি তাদের দেখে আসার অনুরোধ রইল। তো প্রথমে আমরা এখন আমাদের এই স্টুডেন্ট রেজাল্ট শিট এই জবটা শুরু করব। তাহলে আমরা চলে আসি আমাদের ওয়ার্কিং প্রসিডিওরে। ওয়ার্কিং প্রসিডিওরের 1 নম্বর পয়েন্টে এখানে বলছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডেস্কটপ, নেম ইট ইয়োর নেম অ্যান্ড রোল নাম্বার। তাহলে আপনার নিজের নাম এবং রোল নাম্বার দিয়ে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করতে হবে। চলুন আমরা ফোল্ডারটা তৈরি করে আসি। সেই জন্য আমরা চলে আসব ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। এবার আমরা আমাদের নামটা এখানে লিখে দেব এবং রোল নাম্বারটা লিখে দেব। লিখে দেওয়া হয়ে গেলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমরা ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিকের মাধ্যমে ফোল্ডারটাকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে নিই। তাহলে লক্ষ্য করলে দেখবেন এই কর্নারে আমাদের যেই ফোল্ডারটা আমরা এইমাত্র তৈরি করেছি সেই ফোল্ডারের নাম দেখা যাবে। তার মানে হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতরে বর্তমানে অবস্থান করছি। তো আমাদের ফোল্ডার অন হয়েছে। এই অবস্থায় আমরা পুনরায় আমাদের জব শিটটা দেখব। এখানে ওয়ার্কিং প্রসিডিউর 2 নম্বর পয়েন্টে এখানে বলছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেম job2 টু দ্য নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। তাহলে আমাদের এখানে একটি ফাইল ক্রিয়েট করতে হবে এবং এটাকে সেভ করতে হবে job2 নামে। আর কিছুক্ষণ আগে আমরা আমাদের যে নাম এবং রোল নাম্বার দিয়ে ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে। তাহলে চলুন এই কাজটা আমরা সম্পূর্ণ করি। চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারের ভিতরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে চলে আসব। তাহলে দেখব যে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখা দেখা যাবে। তো আমরা এইটার ভিতরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এইভাবে একটি ফাইল চলে আসবে। সো আমরা এখন এইটার নাম পরিবর্তন করে নাম দিয়ে দেব। সো আমরা এখান থেকে job2 এই নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব। তাহলে এই job2 নামে আমাদের ফাইল এই ফোল্ডারের ভিতরে সংরক্ষণ বা সেভ হয়ে যাবে। এবার আমরা এই ফাইলটাকে আমরা ওপেন করব। তাহলে দেখবেন আমাদের সামনে একটি স্প্রেডশিট ওপেন হবে। এবার আমরা আমাদের জব শিটটা পুনরায় দেখব। জব শিটের 3 নম্বর পয়েন্টে এখানে বলছে পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। তাহলে আমাদের নির্দিষ্ট সময় বা নির্ধারিত সময়ের ভিতরে এই জবের স্যাম্পল এবং স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের এই জবটা সম্পূর্ণ করতে হবে, সেইটাই আমাদের এখানে বলেছে।
তো ওয়ার্কিং প্রসিডিউরের 1 থেকে 3 নম্বর এই 3টা আমরা সম্পূর্ণ করেছি অলরেডি। তো 3 নম্বর পয়েন্টে আমাদের কাজটা সময়ের ভিতরে করতে হবে সেটাই বলে দিয়েছে। 4 থেকে 8 নম্বর পয়েন্ট এটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে চলুন আমরা নিচে স্যাম্পলের দিকে চলে আসি। স্যাম্পলে এখানে দেখতে পাচ্ছেন একটা স্যাম্পল দেওয়া রয়েছে। আমি এই স্যাম্পলটা সম্পূর্ণ হাতে টাইপ করে উঠাবো। তো আমি যেইভাবে এই টাইপ করে উঠাবো বা যেই পদ্ধতি অনুযায়ী বা যেভাবে যেটা আগে শুরু করব আপনারা ঠিক সেটাই আগে শুরু করলে আপনাদের জন্য সুবিধা হবে বলে মনে করছি। তো চলুন তাহলে আমরা এই জব শিটটা আমরা তুলে নেব। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, দেন আমাদের 3টা সাবজেক্টের নাম এইগুলো সুন্দর করে লিখে নেব। কিভাবে লিখছি সেটা আপনারা একটু খেয়াল করেন। তাহলে চলুন আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। তো প্রথমে হচ্ছে আমরা এই স্যাম্পল অনুযায়ী তথ্যগুলো আমরা এখানে উঠাই নেব। তো প্রথমে ওই স্টুডেন্ট আইডি আমরা লিখে দিচ্ছি। আমরা জানি একই সেলের ভিতরে যদি আমরা একের অধিক লাইন লিখতে চাই তাহলে এই দেখতে পাচ্ছেন আমাদের যে এডিট মোডে কার্সর পয়েন্ট লাফাচ্ছে, এই অবস্থায় কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এন্টার প্রেস করলে একই সেলের ভিতরে একাধিক লাইন লেখা যাবে। তো আমরা এখান থেকে আইডি লিখে দিচ্ছি। এবার কিবোর্ড থেকে ট্যাব প্রেসের মাধ্যমে পরবর্তী সেলে চলে আসতেছি। এবার আমরা লিখব স্টুডেন্ট নেম, ওকে আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এখানে আমাদের সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্স, এরপর আইসিটি, এরপর হচ্ছে বাংলা। ওকে, তো আমাদের সাবজেক্টের নাম হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা তোলার পরে এই 3টা সাবজেক্ট লিখলাম। এরপরে আমরা এখান থেকে লিখব টোটাল, গ্রেড, জিপিএ, লেটার গ্রেড, পজিশন, তারপর কমান্ড, পাস ফেল, অ্যাবসেন্ট এগুলো লিখে দেব। তো চলুন আমরা এটা লেখা সম্পূর্ণ করি। এরপর হবে আমাদের টোটাল, এরপর হচ্ছে জিপিএ, গ্রেড, পয়েন্ট। আমি বলেছিলাম যে একই সেলের ভিতরে একাধিক লাইন লেখার জন্য আমাদের হচ্ছে দ্বিতীয় লাইন যাওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এন্টার প্রেস করতে হবে, তাহলে দ্বিতীয় লাইন থেকে শুরু হবে। ওকে, আমাদের এটা লেখা শেষ। ট্যাব প্রেস করলাম কিবোর্ড থেকে, দ্বিতীয় সেলে চলে আসলো। এবার লিখবো লেটার গ্রেড, ট্যাব প্রেস করলাম। এবার হচ্ছে পজিশন, র্যাঙ্ক, পরবর্তী সেলে লিখবো কমান্ড। তো কমান্ড লেখার পরে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দেব পাস স্ল্যাশ ফেল স্ল্যাশ অ্যাবসেন্ট, এবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এই সবগুলোকে ধরে এখান থেকে সেন্টার পয়েন্টে দিয়ে দেব, তাহলে আমাদের সেন্টার পয়েন্টে চলে আসবে। ওকে, আমাদের কাজটা হয়ে গেল। আমরা এই সেলটার লেখাটা দেখা যাচ্ছে না ম্যাথমেটিক্স, সো আমরা এই সি এবং ডি কলামের মাঝখানে কার্সর পয়েন্ট রাখার পরে আমরা এখান থেকে জাস্ট মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে হালকা করে ডানের দিকে টান দেব, তাহলে আমাদের সেলটা বড় হয়ে যাবে। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার দেখি যে আমরা এই কাজগুলো করেছি। এখন আমাদের বাকি রয়েছে মার্ক, গ্রেড পয়েন্ট, এই মার্ক, গ্রেড পয়েন্ট, এই মার্ক এবং গ্রেড পয়েন্ট, এই কয়টা পয়েন্ট রয়েছে। তো এই পয়েন্ট আমরা কিভাবে লিখব? তাহলে আমরা যেটা করব, জাস্ট আমাদের যে ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্সের নিচে আমরা এখান থেকে মার্ক লিখব। তো মার্ক হয়ে গেল। এবার একটু লক্ষ্য করলে বুঝবেন যে ম্যাথমেটিক্সের নিচে দুইটা জিনিস রয়েছে।
একটা হলো মার্ক আর একটা হলো গ্রেড পয়েন্ট। তো এখন আমাদের এখানে একটা কলাম ইনসার্ট করতে হবে ম্যাথমেটিক্সের পরে। তো সেই জন্য আমরা সি এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এভাবে একটা চলে আসবে। তো যেহেতু আমরা সি এর সামনে দিয়েছি, তাহলে আমরা যেই কলামে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, ঠিক তার আগের কলাম সামনের দিকে কিন্তু আমাদের কলাম ইনসার্ট হবে। তো তাহলে আমরা এই কলামটা আবার ডিলিট করি কিভাবে দেখেন। তাহলে সির উপরে মাউসে কার্সার পয়েন্ট রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট, তাহলে আমাদের কলামটা ডিলিট হয়ে গেল। তাহলে আমাদের এই কলামটা ইনসার্ট করতে হবে জাস্ট এই ম্যাথমেটিক্স এবং আইটি এর মাঝে। তাহলে আমি যদি ডি কলামের উপরে মাউস রাখার পরে যদি ইনসার্ট করি কলাম, তাহলে এইটা সি এবং ডি এর মাঝখানে চলে আসবে। তো আমরা ডি কলামে মাউস কার্সার পয়েন্ট রাখি, রাইট বাটনে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করি, দেখেন আমাদের এটা চলে আসলো। তো আমরা এখন এই মার্কের পাশে আমরা লিখে দেব গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট লেখার পরে দেখেন গ্রেড পয়েন্ট হয়ে গেছে। এবার আমরা এই দুইটা সেল একত্রে ধরবো, সিলেকশন করব, করার পরে আমরা এখান থেকে মার্জ সেল করে দেব, তাহলে দেখবেন যে আমাদের এটা অলরেডি হয়ে গেছে। ওকে, সেম একইভাবে আমরা এখান থেকে আইসিটির এখানে লিখব মার্ক, এবং আইসিটি এবং বাংলা অর্থাৎ এই যে ই কলাম এবং এফ কলাম, এই দুইটার মাঝখানে আমাদের একটা কলাম ইনসার্ট করতে হবে। তো সেই জন্য আমরা এফ কলামের আগে যেহেতু একটা কলাম ইনসার্ট করতে চাচ্ছি, তো এফ কলামের উপর মাউস কার্সর রাখার পরে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এইখানে লিখে দেব গ্রেড পয়েন্ট। ওকে, আমাদের হয়ে গেল। এবার এই দুই সেল আমরা সিলেকশন করব, দেন আমরা এখান থেকে মার্জ সেন্টার করে দেব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল। এরপর বাংলার নিচে আমরা লিখব মার্ক। মার্ক লেখার পরে বাংলা এবং টোটাল এই দুইটার মাঝখানে আমাদের একটা কলাম ইনসার্ট করতে হবে এই পজিশনে। সো আমরা চাচ্ছি যে এইচের আগে একটা কলাম ইনসার্ট করার জন্য। তো আমরা এইচ কলামের উপরে মাউসের কার্সর পয়েন্ট রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে এখানে একটা কলাম চলে আসবে। এবার আমরা এখানে লিখে দিই গ্রেড পয়েন্ট। ওকে, তো আমাদের গ্রেড পয়েন্ট লেখা হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই দুইটা সেল একত্রে ধরবো, এখান থেকে মার্জিন সেন্টার করে দেব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এবার আমরা এই সবগুলো একত্রে ধরি, ধরার পরে আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করি, দেন আমরা আবার সেন্টারে ক্লিক করি, তাহলে একবার ঠিক হয়ে গেছে। দেন উপরেটা ক্লিক করি, আবার এটা ক্লিক করি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা একটু স্যাম্পলটা দেখি। দেখেন আমাদের স্টুডেন্ট আইডি কিন্তু এখানে বড় একটা সেল, দেন স্টুডেন্ট নেমটাও বড়, এখান থেকে টোটাল, জিপিএ, লেটার গ্রেড, পজিশন, এগুলো কিন্তু সবই বড়। তো আমরা যেটা করব এখন, যে এই মার্কের সামনে যে সেল আছে এই দুইটা সেল একত্রে ধরে মার্জিন সেন্টার, এই টোটাল এবং তার নিচের সেল দুটো ধরে মার্জিন সেন্টার, এই দুইটা সেল ধরে মার্জিন সেন্টার, লেটার গ্রেড এবং তার নিচের সেল ধরে মার্জিন সেন্টার, র্যাঙ্ক পজিশন বা পজিশন র্যাঙ্ক ধরে মার্জিন সেন্টার, কমান্ড পাস অ্যান্ড ফেল অ্যাবসেন্ট এটাকে ধরে মার্জিন সেন্টার। দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের এটা হয়ে গেছে। এবার জাস্ট আমরা যেটা করব, দেখেন প্রথমে আমরা এখান থেকে দেখে নিই স্টুডেন্ট আইডি নিয়ে আমরা কাজ করব। স্টুডেন্ট আইডি নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা দেখি যে স্টুডেন্টের পরে আমাদের এখানে কয়টা ঘর প্রয়োজন। 1 2 3 4 5। তার মানে আমরা এখানে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা গুনি যে 1 2 3 4 5, তার মানে হচ্ছে 7 নম্বর রো পর্যন্ত আমাদের এটা প্রয়োজন। তো আমরা যেটা করব, এখান থেকে এই টোটালটাকে একবার সিলেকশন করব, এভাবে টোটালটাকে সিলেকশন করে আমরা চলে আসব হোমে। হোমে আসার পরে আমরা এখান থেকে ফন্ট সেকশনে চলে আসব, দেন বর্ডারে ক্লিক করে এখান থেকে অল বর্ডারে ক্লিক করব, তাহলে আমাদের টোটালটা বর্ডার হয়ে যাবে। ওকে, আমাদের বর্ডার হয়ে গেল। এবার আমরা স্টুডেন্ট নেইমের কাজ করব। আর একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি,
যে এই যে কাজ যখন আমরা করব তখন অবশ্যই কিছুক্ষণ পর পর আমরা ফাইল থেকে এসে সেভে ক্লিক করব। যেহেতু প্রথমে এটাকে একটা নাম দিয়ে আমরা সংরক্ষণ করেছি, এরপর কাজ করার ফাঁকে ফাঁকে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস প্রেস করব অথবা ফাইল থেকে সেভে ক্লিক করব। কারণ যে কোনো মুহূর্তে আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে বা বৈদ্যুতিক সমস্যা হতে পারে, তখন কিন্তু আমাদের কাজগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য হবে। তাই অবশ্যই সবসময় এটা সেভ করার উপরে রাখবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে বলে দিলাম আপনাকে। ওকে, তো এবার আসি আমরা এখান থেকে স্টুডেন্ট আইডিগুলো লিখব। তো স্টুডেন্ট আইডি লেখার আগে আমাদের কিছু কাজ করতে হবে। তো তার আগে স্টুডেন্ট আইডিটা একবার লিখে নিই। প্রথম আমরা আইডিটা লিখে নিই এখানে। প্রথমে আইডিটা হচ্ছে এভাবে শুরু, যে S10100, সরি এভাবে হবে না, হবে 1 3টা 0 1 ওকে। পরেরটা হবে আবার S1 3টা 0 2, এভাবে হইলো। ওকে, তো এভাবে স্টুডেন্ট লিখলাম, কিন্তু এখানে একটা কথা আছে যে স্টুডেন্ট যখন লিখব তার আগে আমাদের এখান থেকে আমাদের কিছু কন্ডিশন আছে, এটা ফলো করতে হবে। তাহলে কন্ডিশন আমরা এগুলো পরে ফলো করব, আগে আমরা এখান থেকে স্টুডেন্ট আইডি কন্ডিশনটা ফলো করি। এখানে দেখেন বলছে যে স্টুডেন্ট আইডি ডাটা ভ্যালিডেশন ফর ইউনিক আইডি 6 ডিজিট আইডি। তাহলে বলছে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে ইউনিক আইডি ব্যবহার করতে হবে, অর্থাৎ একজন স্টুডেন্ট আইডি একই আইডি যাতে একাধিকবার ওইখানে এন্ট্রি না হয়, এটা ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে কাজটা করার জন্য বলছে। দ্বিতীয় হচ্ছে সেই আইডিটা হবে 6 ডিজিট, মানে 6 ডিজিট সংখ্যার বেশি হবে না। এরপরে বলছে এখানে ফরম্যাট বলে দিয়েছে যে আমাদের প্রথম হবে এস, এরপরে 5টা ডিজিট হবে নিউমেরিক টাইপের ডিজিট। তাহলে এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো এই কন্ডিশন আমরা করব। তো বিষয় হচ্ছে যে ডাটা ভ্যালিডেশন হচ্ছে একটা তথ্য সে বৈধ কিনা সেটা যাচাই করে এন্ট্রি করার সুবিধা করে দেবে আর কি। তো বিষয় হচ্ছে দেখেন, আমি এখান থেকে চাইলে নর্মালি লিখতে পারি, কিন্তু আমাদের যেহেতু কন্ডিশন বলে দিয়েছে তো ওইটা আমরা ফলো করব। তো এটা ফলো করার জন্য আমাদের কিছু রুলস মানতে হবে, কিছু সিস্টেম মানতে হবে। আচ্ছা, একটা বিষয় একটু বলে রাখি যে ভুলে আমি এই আইডিটা স্টুডেন্ট নেমের জায়গায় লিখেছি। এটা মূলত হবে আমাদের এই স্টুডেন্ট আইডির এখানে, আর এটাকেও আমরা মার্জ করে দিই। ওকে, এবার ঠিক আছে, এটাকে ধরে আমরা একটু বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, এবার পারফেক্ট, ঠিক আছে। এবার আমরা আসি যে স্টুডেন্ট আইডিটা আমরা কিভাবে করব। তো স্টুডেন্ট আইডির জন্য এখানে আমাদের কিছু শর্ত দিছে, যে স্টুডেন্ট আইডি আপনি এখানে যেটা এন্ট্রি করবেন সেই আইডিটা অবশ্যই এস দিয়ে শুরু হবে, তারপরে আরও 5টা ডিজিট থাকবে। এরপর 5টা ডিজিট হবে নিউমেরিক টাইপের ডিজিট। একই সংখ্যা বা একই আইডি একের অধিক লেখা যাবে না, এই কন্ডিশনগুলো আমাদের বলে দিয়েছে। এবং টোটাল আইডি সংখ্যা হচ্ছে 6। তো এটা আমাদের বলে দিয়েছে। এখন এই রুলসটা আমরা কিভাবে তৈরি করব সেটাই দেখব। তার আগে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করি। তো আমরা এখান থেকে ইকুয়ালকে কল করলাম, এবার এখানে টাইপ করলাম লেন্থ টাইপ করার পরে এখানে বলছে টেক্সট, সো আমরা এখান থেকে প্রথম সেলটাকে দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখেন এখানে বলছে কি যে আমার এখানে এই সেলের ভিতরে কয়টা অক্ষর বা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারকে সে এখান থেকে কাউন্ট করতেছে। তাহলে 6টা ক্যারেক্টার আছে, 6 এখানে কাউন্ট করলো। আমি যদি এখানে ক্যারেক্টার একটা বাড়াই দিই তাহলে 7 চলে আসবে, যদি একটা কমাই দেই তাহলে 6 চলে আসবে। এই হচ্ছে আমাদের কাজ। তো এবার এই লেন্থের ভিতরে আমরা যদি ব্র্যাকেটের পরে ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে 6 লিখে দিই, এবার ইন্টার প্রেস করি, তাহলে কি হচ্ছে যে আমি যখনই এখানে 6 ডিজিট এন্ট্রি করছি তখন আমাকে ট্রু দেখাচ্ছে, যখন আমি এখান থেকে ডিজিট বাড়াচ্ছি বা কমাচ্ছি তখন ফলস দেখাচ্ছে। সো এই কন্ডিশনটাই আমাদের প্রয়োজন। তাহলে আশা করি লেন্থের বিষয়টা আপনারা ক্লিয়ার। এরপর আমরা আবার দেখব, এবার গেল লেন্থের পরে আমাদের এখানে লেফট ফাংশন ব্যবহার করব।
তাহলে আমরা এখানে একটা ইকুয়ালকে কল করি, এবার টাইপ করি লেফট করার পরে দেখেন এখানে লেফটের ভিতরে প্রথমে বলছে টেক্সট, আর তারপর বলছে নাম্বার অফ ক্যারেক্টার। তো লেফটের ভিতরে আমরা এই সেলটাকে দিয়ে দিই, দেওয়ার পরে কমা দিই, কমা দেওয়ার পরে বলছে যে নাম্বার অফ ক্যারেক্টার, সো আমি এখান থেকে নাম্বার অফ ক্যারেক্টার 1 দিয়ে দিচ্ছি, এবার ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই। তাহলে দেখেন যে প্রথমে আমাদের যে এই প্রথম যে ক্যারেক্টারটা আছে, এস, সেই এসটা কিন্তু এখানে চলে আসলো। সো আমি যদি প্রথম যদি অনটা ক্যারেক্টার চেঞ্জ করে দিই, যেমন আর দিয়ে দিই, তাহলে এখানে আর চলে আসবে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার এখন এই অনের জায়গায় যদি আমি 2 করে দিই, তাহলে এই পাশ থেকে, এই লেফট পাশ বা বাঁ পাশ থেকে 2 ডিজিট আমাকে দেখাবে, বাকিগুলো দেখাবে না। যদি আমি 3 করি, তাহলে লেফট পাশ থেকে আমাদের 3 ডিজিট দেখাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে লেফট পাশ থেকে অন ডিজিট নেব। তো 1 ডিজিট নেওয়ার পরে আমরা পাচ্ছি কি, এখানে এস পাচ্ছি। তো এবার হচ্ছে এটাকে আমরা একটা কন্ডিশন নিয়ে আসবো যে এই ওই সেলের ভিতরে প্রথম অক্ষর যদি এস থাকে, তাহলে আমরা এখানে করছি কি, যে ইকুয়াল দিয়ে লেন্থের ব্র্যাকেটের পরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে বলে দিচ্ছি এস। তাহলে যদি প্রথম অক্ষর এস থাকে তাহলে ট্রু আসবে, এইটাই আমাদের লাগবে। তো এবার দেখেন আমি যদি এসটাকে পরিবর্তন করে আরটা অক্ষর দিয়ে দিই, তখন কিন্তু ফল চলে আসতেছে। আবার প্রথম অক্ষর যদি এস দিই তাহলে কিন্তু ট্রু আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের এই লেফটের কাজ। আচ্ছা, ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসি ইউনিক ভ্যালু কিভাবে কাজ করে, আপনি কিভাবে যাচাই করবেন যে এখানে ইউনিক ভ্যালু আছে। তো দেখেন কিভাবে করি। আমরা এখানে ইকুয়ালকে কল করি, এবার টাইপ করি কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ আমরা জানি যে শর্ত সাপেক্ষে একটা কোনো কিছু গণনা করার জন্য ব্যবহার করে। তো কাউন্ট ইফের দুইটা আর্গুমেন্ট, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা রেঞ্জের জায়গায় আমাদের এই স্টুডেন্ট আইডি এই সম্পূর্ণটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এই ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডির প্রথম সেলটা হবে। এবার ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, তাহলে দেখেন যে এখানে অন দেখাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি নিচে একটা আইডি লিখি S1 3টা 0 1, এবার ইন্টার প্রেস করি, লক্ষ্য করে দেখেন যে এই প্রথম আইডিটা দ্বিতীয়বার কিন্তু আমরা এখানে লিখেছি। তো তার ফলে কিন্তু আমাদের এখানে কাউন্ট ইফে 2 আমাদেরকে আউটপুট দিয়েছে। তো এখানে বলছে যে ইউনিক ভ্যালু, সো শুধুমাত্র একটা আইডি একইবার লেখা যাবে, একের অধিক লেখা যাবে না, এটা আমাদের বলে দিয়েছিল। তো এই কাজটা আমাদের করতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব, দেখেন এই আইডিটা আমরা কেটে দিই আপাতত। তো এখানে কি আসছে, 1 আসছে। তো এই 1, এই যে কাউন্ট ইফ এ 1, এটা ঠিক আছে। এবার হচ্ছে এখানে শেষে হচ্ছে কার্সর পয়েন্ট রাখার পরে ইকুয়াল দেব, দেওয়ার পরে অন দেব, এবার ইন্টার দিই। এবার কি আসলো, ট্রু আসলো। কেন আসলো, সে এখান থেকে টোটালটা কাউন্ট করে সে শুধুমাত্র এইটা একবারই পাইছে, এইটা একবারই পাইছে। তো একবার যেহেতু পাইছে সেই জন্য সে ওইখানে আমাকে কাউন্ট থেকে রেজাল্টটা 1 দিচ্ছে, আর এই সেই 1 সমান সমান এই 1, তার মানে 1 সমান সমান 1, তাহলে ট্রু, সেই জন্য ট্রু। এবার আমি যদি এইখানে পুনরায় একটা আইডি দিই অন 0 1 1 3টা 0 1, দেওয়ার পরে ইন্টার প্রেস করি, দেখেন এখানে ফলস দেখাচ্ছে। কেন ফলস দেখাচ্ছে, যে সে কাউন্ট করে এইটাকে 2 বার পাইছে, আর 2 সমান সমান কখনো অন হতে পারে না, তার মানে হচ্ছে ফলস। তো এই টেকনিকটাই আমরা ব্যবহার করব। আচ্ছা, ওকে, এটা গেল। এবার আসি আমরা, তাহলে এই যে পরবর্তী যে 5টা ডিজিট, এইটা যে নিউমেরিক টাইপ, এইটা আমরা কিভাবে বুঝবো। দেখেন, এটা বোঝার জন্য আমরা এখান থেকে রাইট ফাংশনটা ব্যবহার করব। এবার টেক্সট, তো টেক্সট বলতে হচ্ছে আমাদের এই প্রথম সেলটাকে দিব, কমা দিব, কমা দেওয়ার পরে কয়টা ক্যারেক্টার আমরা রাইট পাশ থেকে নিতে চাচ্ছি, এই রাইট পাশ থেকে কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছি সেইটা আমরা দিব। তো আমরা চাচ্ছি যে রাইট পাশ থেকে আমরা জানি আমাদের নিউমেরিক টাইপের 5টা সংখ্যা থাকবে, এই জন্য 5টা দিচ্ছি। এবার ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিচ্ছি, দেখেন শুধুমাত্র এই রাইট পাশ থেকে 5টা ডিজিট আমার এখানে নিয়ে এনেছে। ওকে, তো তা তো বুঝতে পারলাম। এখন 5টা ডিজিটের ভিতরে এখানে সংখ্যাও তো হতে পারে, যেমন এখানে এটা একটা অন্য একটা অক্ষর থাকতে পারে। তো অন্য অক্ষর থাকলে তখন তো সেই অক্ষরটা চলে আসবে। সো এটারও একটা সমাধান আছে। এটার সমাধান হচ্ছে এই যে রাইট ফাংশনটা যখন আমরা লিখেছি, এই রাইট ফাংশনটা আমরা
ইজ নাম্বার এই ফাংশনের ভিতরে লিখব। তাহলে ইজ নাম্বার সে করবে কি, রাইট যে ফাংশন দিবে সেই ফাংশনটাকে সে ওইখান থেকে দেখবে যে সে নিউমেরিক ভ্যালু আছে কিনা। তাহলে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে দেখেন কি হইলো, আমরা ইজ নাম্বার নামে একটা ফাংশন এটাকে কল করলাম। এই কল করার পরে এটার ভিতরে আমরা রাইট ব্যবহার করছি। এবার এন্টার দিই। তো রাইট দেওয়ার পরে কি হলো দেখেন, তো আমরা এটা করার পরে দেখেন যে তারপরে কিন্তু এখানে ফলস আসতেছে। কেন ফলস আসতেছে? যে এখানে সরাসরি ইজ নাম্বার, তো ইজ নাম্বারের ভিতরে আমি তো রাইট ফাংশনটা দিয়েছি, তো রাইট ফাংশনটা সরাসরি ইজ নাম্বারে সে মনে করছে যে রাইট ফাংশনটাই একটা টেক্সট, এটা তো কোনো নাম্বার না, সেই জন্য সে আমাকে ফলস দিচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই ইজ নাম্বারের ভিতরে যে ভ্যালু আছে এই ভ্যালুর জায়গায় আমাদের একটা ভ্যালু নামে একটা ফাংশন নিয়ে আসতে হবে। তাহলে দেখেন কি হইলো, তো আমরা যেটা করলাম প্রথমে ইজ নাম্বার নিয়েছি, ইজ নাম্বার ফাংশনের ভিতরে ভ্যালু নিয়েছি, এই ভ্যালুর ভিতরে আমরা রাইট নামে একটা ফাংশন ব্যবহার করে এখান থেকে ডান পাশ থেকে 5 ডিজিট আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি। তাহলে দেখেন এবার ট্রু চলে আসলো। কেন ট্রু আসলো? দেখেন এই পেজটা কিন্তু আমাদের 5টা ডিজিট নিউমেরিক সংখ্যা, সেই জন্য ট্রু আসলো। এবার আমরা যদি এই নিউমেরিক সংখ্যার ভিতরে একটা সংখ্যা চেঞ্জ করে অন্য একটা ক্যারেক্টার ঢুকাই দিই এখানে, তাহলে দেখবেন এটা ফলস চলে আসবে। তার মানে আমাদের এটা কাজ করছে। ওকে, তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন চলুন আমরা এখন এই টোটালটাকে একটা কম্বাইন করে মানে একটা ফাংশনের ভিতরে নিয়ে আসি। এটাই আমাদের নিয়ে আসতে হবে। আমাদের ডাটা ভ্যালিডেশনের জন্য একটা ফর্মুলা তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা ইকুয়ালকে কল করি এবং অ্যান্ড ফাংশনকে কল করি। আমরা জানি অ্যান্ড একটা লজিক্যাল ফাংশন, এর ভিতরে সে এক বা একের অধিক লজিক পরীক্ষা করে এবং সবগুলা লজিক যদি সঠিক হয় তাহলে অ্যান্ড ট্রু দেখায়, আর যদি সবগুলা লজিকের ভিতরে কোনো একটা লজিক যদি ভুল হয় তাহলে অ্যান্ড ফলস দেখায়। সো এই সুবিধাটাই আমরা ব্যবহার করব। তাহলে অ্যান্ডের ভিতরে প্রথমে আমরা এখান থেকে টাইপ করব লেন্থের পর আমরা এখান থেকে টেক্সটের জায়গায় এই সেলটাকে দেব, প্রথম সেলটাকে লেন্থের ব্র্যাকেট ক্লোজ করব করে আমরা ইকুয়াল দেব। এবার দেব 6। কেন 6 দেব? আমাদের এইখানে 6 ডিজিট, তাই যদি আমাদের 7 ডিজিট হইতো স্টুডেন্ট আইডি তাহলে আমরা 7 দিতাম, যদি 5 ডিজিট হইতো তাহলে 5 দিতাম। আশা করি বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর লজিক। এবার আমরা কমা দিই। দ্বিতীয় নম্বর লজিক হচ্ছে আমাদের এখানে যে ডান পাশের স্টুডেন্ট আইডি এস থেকে শুরু হবে, এই জন্য আমরা এখান থেকে লেফট মানে বা পাশ থেকে শুরু হবে, যে জন্য আমরা লেফট ফাংশনকে কল করব। টেক্সটের এখানে আমরা প্রথম সেলটাকে দেব, কমা দিব, নাম্বার অফ ক্যারেক্টার আমরা চাচ্ছি যে প্রথম থেকে একটা সংখ্যা নেবে, সেই জন্য আমরা অন দিব, ব্র্যাকেট ক্লোজ দিব, ইকুয়াল দিব, দেওয়ার পরে ডাবল ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে এস লিখে দেব। তাহলে কি হবে যে আমাদের A3-র ভিতরে প্রথম যেই সেলের ভিতরে যে প্রথম যে অক্ষরটা আছে ওই অক্ষরটা এস আছে কিনা সেটা যাচাই করতেছি। তাহলে গেল আমাদের দ্বিতীয় নম্বর লজিক। এবার হচ্ছে আমাদের তৃতীয় নম্বর লজিক। তৃতীয় নম্বর লজিকে আমরা দেখব যে এটা ইউনিক ভ্যালু হয় কিনা। ইউনিক ভ্যালুর জন্য আমরা কি ব্যবহার করব? কাউন্টিভ। তো আমরা কাউন্টিভটাকে কল করে নিয়ে আসি। রেঞ্জ আমরা এখান থেকে স্টুডেন্ট আইডি সম্পূর্ণ রেঞ্জটাকে দিব। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা সব সময় কাউন্টিভ এর রেঞ্জটাকে ধরবেন, ধরে কিবোর্ড থেকে ফাংশন F4 চাপ দেবেন, তাহলে এইটা অ্যাবসোলিউট হয়ে যাবে, তার মানে ফিক্সড হয়ে যাবে, এই রেঞ্জটা আর পরিবর্তন হবে না। অন্যথায় কিন্তু আপনাদের এই ইউনিক ভ্যালু এই ফর্মুলাটা কাজ করবে না। অবশ্যই এই রেঞ্জটাকে অ্যাবসোলিউট করতে হবে। কিভাবে অ্যাবসোলিউট করেছি? রেঞ্জটাকে ধরে কিবোর্ড থেকে ফাংশন F4 প্রেসের মাধ্যমে এটাকে অ্যাবসোলিউট করলাম। ওকে, এবার আমরা কমা দিই। ক্রাইটেরিয়া হবে প্রথম সেলটা, এই কাউন্টিভে ব্র্যাকেটটা ক্লোজ। ওকে, এবার আমরা ইকুয়াল দিব, দিয়ে আমরা এখানে অন দিব। তাহলে আমাদের কাউন্টিভ হয়ে গেল। এটা হচ্ছে ইউনিক ভ্যালু যাচাই করার জন্য। এবার আমরা কমা দিব। কমা দেওয়ার পরে সর্বশেষ আমাদের এই স্টুডেন্ট আইডির ডান পাশ থেকে, তার মানে হচ্ছে এদিক থেকে আমাদের 5টা ডিজিট নিউমেরিক সংখ্যা আছে কিনা সেইটা ব্যবহার করব। তো সেইটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা ইজ নাম্বার ব্যবহার করব, কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম।
ইজ নাম্বারের ভিতরে আমরা এই ভ্যালু, সো ভ্যালু এখানে আমরা একটা ভ্যালু নামে একটা ফাংশনকে নিয়ে আসবো। এবার ভ্যালুর ভিতরে দেখবি যে টেক্সট, তো টেক্সটের ভিতরে আমরা এখান থেকে রাইট এই ফাংশনটাকে নিয়ে আসবো। এবার রাইটের ভিতরে টেক্সট, তো টেক্সট আমরা প্রথম সেলটাকে দিব, কমা দিব। এবার এখানে রাইট থেকে কত ডিজিট আমাদের নিউমেরিক সংখ্যা থাকবে, 5 ডিজিট, সেজন্য আমরা 5 দেব। ওকে, এবার আমরা এই ইজ নাম্বার রাইটের ভ্যালু, রাইটের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করব, ভ্যালুর জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করব, ইজ নাম্বারের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করব এবং অ্যান্ডের জন্য। তো আমরা এত কিছু ব্র্যাকেট হিসাব না করে সরাসরি আমরা ইন্টার প্রেস করব, দেন আমাদের সামনে এভাবে একটা কারেকশন চলে আসবে, আমরা ইএসসি ক্লিক করব, তাহলে আমাদের এটা ট্রু হয়ে যাবে। এবার দেখি কাজ করে কিনা। দেখেন আমাদের এখানে একটা সংখ্যা রয়েছে, তো প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়েছে, তো আমরা এসটাকে পরিবর্তন করে অন্য একটা অক্ষর দিই। দেখেন এটা কিন্তু অলরেডি ফলস হয়ে গেছে, তার মানে কাজ করতেছে। এবার দেখি 7 ডিজিট, তো এখান থেকে একটা ডিজিট কমাই দিই, দেখেন এটা কিন্তু ফলস হয়ে গেল। ওকে, এটা বুঝতে পারছি। তাহলে এবার আমরা যেটা করি, এখানে ডিজিট যদি বাড়াই, দেখি কাজ করে কিনা, এটাও ফলস হয়ে গেল। ওকে, বুঝতে পারলাম। তো এবার দেখি এখানে আমরা ডুপ্লিকেট দেখি, অন 000 অন, এবার ইন্টার প্রেস করি, দেখেন এটাও কিন্তু ফলস, তার মানে আমাদের এটা সঠিকভাবে কাজ করতেছে। তাহলে এখন আমরা যেটা করব, এই ফাংশন বা ফর্মুলাটাকে আমরা টোটালটাকে ধরবো, ধরে আমরা কপি করব। ধরার পরে এখান থেকে কপি করার পরে আমরা কিবোর্ড থেকে একটু ইন্টার দেব। ওকে, এবার আমরা এই স্টুডেন্ট আইডি রেঞ্জটাকে সিলেকশন করব, করার পরে ডাটায় চলে আসব। এখান থেকে আমরা এই ডাটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছি, এই ডাটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করব। অবশ্যই এই আইকনের উপরে ক্লিক করব। যদি আইকনের উপরে ক্লিক করি সরাসরি চলে আসবে, আর আইকনের উপরে যদি ক্লিক না করি তাহলে এখানে ক্লিক করলে এভাবে আসবে, দেন এখানে আবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। তো চাইলে আপনারা সরাসরি এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে এটা ওপেন করতে পারেন। তো ডাটা ভ্যালিডেশন আমাদের চলে আসলো। এবার এখান থেকে এনি ভ্যালু এটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এখানে ফর্মুলা চলে আসবে, এই ফর্মুলার ভিতরে আমরা আমাদের ফর্মুলাটাকে পেস্ট করে দেব। সো আমরা ফর্মুলার ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করব, আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা একটু যাচাই করে দেখি যে আসলে কাজ করি কিনা। এবার একটু দেখি ডুপ্লিকেট ভ্যালুটা, যে অন 000 অন, এবার ইন্টার দিই। দেখেন এটা কিন্তু আমরা এখন এন্ট্রি করতে পারতেছি না। এবার দেখি এখান থেকে একটা ডিজিট কমাই দেখি, দেখেন আমাদের এখানে কিন্তু 5 ডিজিট এন্ট্রি হচ্ছে না। আমরা যদি এটাকে ডিজিট বাড়াই এখানে, সেটাও হচ্ছে না। তো আমরা যদি এখান থেকে কোনো একটা সংখ্যা কেটে যদি একটা টেক্সট এখানে ইনক্লুড করি, তাও হচ্ছে না। তার মানে এই আমাদের স্টুডেন্ট আইডির এটা কিন্তু ডাটা ভেরিয়েশন সঠিকভাবে কাজ করছে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমাদের এই স্টুডেন্ট আইডিটাকে ধরে আমরা ফিল করে দিই। ওকে, তাহলে বাকিটা আমাদের চলে আসলো। তো আশা করি এই ডাটা ভ্যালিডেশনের প্রসেসটা আপনারা সহজে বুঝতে পারছেন। তো এখন আমাদের এই যে খসড়া যেটা ছিল, এটা আমার প্রয়োজন নাই। এটা আমি চাইলে এখান থেকে ধরে কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার আসি আমাদের স্যাম্পলের ভিতরে। এখানে স্টুডেন্ট নেম শুধুমাত্র আমরা দেখে দেখে স্টুডেন্ট নামটা লিখে দিলেই হবে। সো জাস্ট আমরা স্টুডেন্ট নামটা লিখে দিচ্ছি, CDE। ওকে, আমাদের স্টুডেন্ট নাম দেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের এখানে মার্ক দিতে হবে আর কি। সো এই মার্ক, যেখানে যেখানে মার্ক যেভাবে দেওয়া রয়েছে এভাবে আমাদের দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমরা মার্কগুলো দিয়ে নিচ্ছি। এখানে যে কোনো কারণে মার্কটা একটু দেখা যাচ্ছে না, এই চারটা উপরে চলে আসছিল। তো আপনারা জাস্ট এখানে মার্কটা লিখে দিবেন আপনাদের যেভাবে মার্ক দেওয়ার প্রয়োজন মনে করেন, সেভাবে মার্ক আপনাদের মনের মতো দিয়ে দেবেন। তো আমি মার্কগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। সো ম্যাথমেটিক্সের প্রথম মার্ক হচ্ছে 75, 75, 35, 16, 55, 99। ওকে, আমাদের এটার মার্ক শেষ। এবার আইসিটির মার্কটা দিয়ে নিব 78, এখানে একটা এবি আছে মানে অ্যাবসেন্ট, তারপর হচ্ছে 60, 63 এবং 75, 75। আর বাংলার মার্ক হচ্ছে এখানে 43 দিচ্ছি,
এরপরেরটা হচ্ছে 81 দিয়ে দেব, তারপর হচ্ছে 60, এখানে একটা মার্ক আমরা দিয়ে দিই আর কি, এখানে 25 দিই, আর এখানে হচ্ছে কত দেব, আচ্ছা 50 দিই। ওকে, সো আমরা মার্কগুলো দিয়ে নিলাম। আমাদের এখানে অ্যাবসেন্ট শুধুমাত্র একটাই রয়েছে আর কি। তো এবার হচ্ছে আমরা এগুলাকে ধরে জাস্ট এখান থেকে হোম ট্যাবে চলে আসব, এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেব। দেন এই মার্কটাকে ধরে আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার, এই মার্কটাকে ধরে আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেব। ওকে, আমাদের মার্কটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা গ্রেড পয়েন্ট নিয়ে কাজ করব। গ্রেড পয়েন্ট নিয়ে কাজ করার আগে আমাদের এখান থেকে গ্রেড পয়েন্টের জন্য যেই কন্ডিশন রয়েছে সেটা ফলো করতে হবে। আমরা এখন গ্রেড পয়েন্ট নিয়ে কাজ করব। গ্রেড পয়েন্টের ভিতরে এখানে বলা রয়েছে যে যদি আমাদের মার্কের ভিতরে অ্যাবসেন্ট বা এবি থাকে তাহলে আমাদের গ্রেড পয়েন্টে এবি দেখাবে। যদি মার্কে 49 এবং তার থেকে ছোট কোনো সংখ্যা থাকে, অর্থাৎ 50-এর থেকে ছোট কোনো সংখ্যা থাকে, আমি যদি বলি যে 50 এর ছোট, তার মানে হচ্ছে এখানে 49 থেকে শুরু হচ্ছে। আর যদি বলি আমি এভাবে যে 49 এর ছোট বা সমান, তাহলে কিন্তু ওই 50-এর ছোটই বোঝাচ্ছে। তো সেই জন্য আমি সহজেই বলে দিচ্ছি আর কি, যে 50-এর নিচে যদি হয় তার মানে 49 থেকে তার নিচে 49 এবং তার নিচে যদি হয় তাহলে আসবে 0। যদি 59 এবং নিচে 59 এবং তার নিচে অথবা 60-এর নিচে যদি হয় তাহলে 2, 70-এর নিচে তাহলে 3, 80-র নিচে তাহলে 4, 100-এর নিচে হবে 5। তো এইভাবে এই রুলসটা ফলো করে এই টেবিলটায় যেভাবে সাজানো আছে সেই অনুযায়ী আমাদের গেট করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? যদি মার্কে অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের গেট পয়েন্টে অ্যাবসেন্ট আসবে। মার্কে যদি 50-এর নিচে থাকে তাহলে আমাদের 0 আসবে, 60-এর নিচে থাকলে 2, 70-এর নিচে থাকলে আসবে 3, 80-র নিচে থাকলে আসবে 4, 100-এর নিচে থাকলে আসবে 5। এভাবে আমরা গ্রেড পয়েন্টটা করব। তো চলুন আমরা চলে আসি স্প্রেডশিটের ভিতরে। প্রথমে ম্যাথমেটিক্সের জন্য করব, তাহলে আমরা গ্রেড পয়েন্টে কার্সর পয়েন্ট রাখবো। রাখার পরে আমরা ইকুয়ালকে কল করব এবং টাইপ করব ইফ। আমরা জানি ইফের 3টে আর্গুমেন্ট, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্ট আমরা যেটা দেব, যদি লজিক্যাল টেস্ট সঠিক হয় তাহলে আমাদের এই ভ্যালু অফ ফলস ট্রুর ভিতরে যেটা দেব ওইটা দেখাবে। আর যদি লজিক্যাল টেস্ট ভুল প্রমাণিত হয় তাহলে ভ্যালু অফ ফলসের ভিতরে যেটা দেব ওইটাই দেখা যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা লজিক্যাল টেস্টের এখানে মার্কের প্রথম সেলটাকে দেব। দেওয়ার পরে আমরা আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা দেখব, টেবিলটা অনুযায়ী সাজাবো। তো আমরা মার্কের প্রথম সেল দেওয়ার পরে আমরা বলছি যে যদি এই C3 বা ম্যাথমেটিক্সের মার্কের প্রথম সেল সমান সমান যদি এবি হয় তাহলে আমাদের এখানে ফলাফল, এই যে বলছি লজিক্যাল টেস্টের ভিতরে বলছি যে C3 সমান সমান যদি এবি হয় তাহলে এই যে ভ্যালু অফ ট্রু এখানে আমরা বলবো, তাহলে আমাদের এখানে এবি দেখাবে। ওকে, এটা গেল আমাদের প্রথম কন্ডিশন। এরপর আবার পুনরায় ইফ দেব, ইফ দেওয়ার পরে আবার বলবো, মানে নেস্টেড ইফ। আর দ্বিতীয় ইফ দিয়েছি আমরা আমাদের প্রথম ইফের যে ফলস আছে নিচে দেখবেন যে ফলস, ভ্যালু ইফ ফলস, মানে আমাদের C3 সেলের ভিতরে যদি এবি থাকে তাহলে আমাদের এবি দেখাবে, সামনে এই ভ্যালু ফলসের ভিতরে যদি কোনো কিছু দেই সেটা আর কাজ করবে না। আর যদি C3 ভিতরে এবি না থাকে তাহলে সামনের এই ইফে কাজ করবে, এই ফলসে কাজ করবে। তো যেহেতু ফলসে কাজ করবে, এই ফলসের ভিতরে যদি আমরা এখানে ইফ লিখি তাহলে সেই ইফে কাজ করবে। আর যদি এই ফাংশন নিয়ে আসে তাহলে সেই ফাংশনটা কাজ করবে। তাহলে এই দ্বিতীয় ইফ কখন কাজ করবে? যখন এই প্রথম ইফের লজিক্যাল টেস্ট ভুল প্রমাণিত হবে, এটাই। তো দ্বিতীয় ইফে আসলাম, লজিক্যাল টেস্টের জায়গায় আমরা দিই আমাদের মার্কেট অর্থাৎ C3 সেল। এবার বললাম যে যদি এই C3 সেলের যদি 50-এর নিচে থাকে, 50-এর নিচে বলা যে কথা আর 49 এবং তার নিচে বলা একই কথা, মানে 49 সহ তার নিচে একই কথা। তাহলে 50-এর নিচে বলতেছি তার মানে 49 সহ তার নিচে বোঝানো হয়েছে এখানে। তাহলে 50-এর নিচে যদি হয় তাহলে আমাদের এখানে গ্রেড পয়েন্ট দেখাবে 0, শুধুমাত্র 0 দিচ্ছি, কমা, আবার ইফ দিচ্ছি মানে ভ্যালু অফ ফলসের ঘরে, আবার বলতেছি মার্কের ঘরে যদি আমাদের
60-এর নিচে হয় তাহলে আমাদের এখানে 2 আসবে। আবার আবার নেস্টেড ইফ ব্যবহার করছি আর কি, ভ্যালিউ ফলসের জায়গায় আবার ইফ দিচ্ছি আমরা এখানে। এবার বলতেছি মার্কের এই সেল যদি আমাদের লেস দ্যান, যদি 70-এর নিচে হয়, 70-এর নিচে হয় তাহলে 3 আসবে। আবার নেস্টেড ইফ মার্কের এই সেল যদি 80-এর নিচে হয় তাহলে আসবে 4। আবার ইফ যদি মার্কের এই সেল যদি 100 এর সমান এবং তার নিচে যদি হয়, এখানে একটা ইকুয়াল দিয়ে দিছি যেহেতু আমাদের 100টা কিন্তু এখান থেকে বাদ পড়ছে, এই জন্য বলছি যে 100 এবং তার নিচে যদি হয় তাহলে আমাদের এখানে আসবে 5। আর যদি এগুলো একটাও না হয় তাহলে লাস্টে ভ্যালু অফ ফলস আছে, এখানে জাস্ট আমরা ডাবল কোটেশন দিয়ে ফাঁকা দিয়ে রাখলাম। এবার ব্র্যাকেট ক্লোজ না করি, ব্র্যাকেট শেষ না করি আমরা ইন্টার প্রেস করব, তাহলে আমাদের সামনে এভাবে একটা কারেকশন চলে আসবে। দেন আমরা এখান থেকে ইএসএ ক্লিক করব, তাহলে আমাদের গ্রেড পয়েন্টটা চলে আসলো। এবার আমরা এটাকে ধরে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত দিয়ে দিই, তাহলে দেখবেন যে সুন্দর করে আমাদের মার্কটা চলে আসলো। এখন এই যে পরবর্তী যে আইসিটি রয়েছে, বাংলা রয়েছে, একইভাবে একই পদ্ধতিতে করতে হবে, শুধুমাত্র এইখানে আমাদের সেল নাম্বার দিয়েছিলাম C3 আর আইসিটির জন্য সেল নম্বর হবে E3, বাকি সব একদম সেম। আবার বাংলার জন্য সেল নম্বর হবে G3, একদম সেম। তাহলে আমরা এখন যেটা করব, এখানে যেটা আমরা ফাংশন এটা ব্যবহার করছি, এই ফাংশনটাকে আমরা কপি করব। কপি করা খুবই সহজ, জাস্ট আমরা এই ফাংশনের উপর কার্সর রাখবো, রাখার পরে আমরা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি এই ফাংশনটা দেখা যাচ্ছে। এবার আমরা এটাকে জাস্ট কপি করব। সো এখানে মাউস কার্সর উপর রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, জাস্ট এই পয়েন্টে আমি যেখানে রেখেছি আপনারা এখানেই রাখবেন। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে কপি, দেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে এই আইসিটিতে এখানে গ্রেড পয়েন্টের সামনে ক্লিক করবেন, করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পেস্টে ক্লিক করবেন। সো পেস্টে ক্লিক করলে আমাদের এখানে 4 চলে আসবে। এবার আমরা এখান থেকে এই গ্রেড পয়েন্টের ভিতরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখব যে এখানে প্রত্যেকটা এখানে আমাদের সেল ছিল C3, এখানে প্রত্যেকটা অটোমেটিক E3 হয়ে গেছে। যদি E3 না হইতো তাহলে আমরা এইটাকে E3 তৈরি করে দিতাম, তাহলে আমাদের যেহেতু হয়ে গেছে। আবার এটাকে ধরে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটাকে নিচ পর্যন্ত ফিল করে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের আইসিটির এই যে প্রথম যেটা আছে এটাকে আবার সিলেকশন করব, এটার ভিতর যেগুলো আছে এইটা সহ। তো আমরা যদি এটাকে উপর থেকে কপি করি তাহলে ভিতর থেকে এটা সম্পূর্ণটাই চলে আসবে। তো আমরা এখানে কাজটা ওখানে রাখবো, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, কপিতে ক্লিক করব, দেন এখান থেকে বাংলায় ক্লিক করব গ্রেড পয়েন্টে, দেন রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেব, তাহলে আমাদের চলে আসলো। এবার আমরা এখানে ক্লিক করে দেখি, তো এখানে অটোমেটিক কিন্তু G3 হয়ে গেছে, যদি G3 না হইতো তাহলে আমরা G3 করে দিতাম। ওকে, তো আমরা ফিল হ্যান্ডেল তো এই কর্নার থেকে ফিল হ্যান্ডেল করি। এবার একটা অন্য পদ্ধতি অবলম্বন করি। আমরা যেটা করব যে এই যে সেল আছে এই গ্রেড পয়েন্টের, এই সেলের মাঝখানে কার্সর রাখবো, কোনো পাশে রাখবো না, একদম মিডল পয়েন্টে রাখবো এবং নিচ পর্যন্ত এটাকে সিলেকশন করব। করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি প্রেস করব, তাহলে ডাউন ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটা চলে আসলো এবং রেজাল্টটাও চলে আসলো। ওকে, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা যদি এখানে দেখি যে গ্রেড পয়েন্ট কিন্তু আমাদের এখানে দশমিকের পরে 2টা করে শূন্য দেখা যাচ্ছে প্রত্যেকটায়। তো আমরা তো দশমিকের পরে শূন্য দেইনি, এটা কিভাবে দিব? এটা দেওয়া খুবই সহজ। আমরা আমাদের এই গ্রেড পয়েন্টটাকে ধরবো, ধরার পরে এখানে উপরে যে আসি হোম ট্যাবের ভিতরে আমাদের এইখানে দেখবেন যে লেখা আছে নাম্বার, দেন এখানে দেখবেন যে লেখা আছে ডিক্রিজ ডেসিমেল, আবার এখানে দেওয়া আছে ইনক্রিজ ডেসিমেল। তো আমরা এখান থেকে ইনক্রিজ মানে এখান থেকে আমাদের ডেসিমেল সংখ্যা বাড়াবো। তো আমরা এখান থেকে একটা ক্লিক করতেছি, তাহলে দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে একটা শূন্য আসতেছে। আবার আরেকটা ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করতেছি, তাহলে আমাদের 2টা চলে আসলো। সেম একইভাবে গ্রেড পয়েন্টে ক্লিক করে আমরা এখান থেকে ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করব, 2টা ক্লিক করব, আমাদের চলে আসলো। দেন এই গ্রেড পয়েন্টটাকে সিলেকশন করে ইনক্রিজ ডেসিমেলে 2টা ক্লিক করব, তাহলে চলে আসলো। তো আশা করি এই গ্রেড পয়েন্টটা কিভাবে বের করতে হয় এইটা আপনারা বুঝতে পারছেন। এবার আসি আমাদের 3 নম্বর, এখানে বলছে যে টোটাল, বলছে ইউজ
formula to calculate total mark or point. তো আমাদের স্প্রেডশিটে চলে আসি। আমাদের বলছে এখান থেকে টোটাল মার্ক অথবা পয়েন্টটাকে যোগ করতে। তো আমরা শুধুমাত্র মার্কটাকে যোগ করব। যোগ করাটা খুবই সহজ। আমরা সাম ফাংশন ব্যবহার করতে পারি বা ম্যানুয়ালি করতে পারি। তো আমরা এখান থেকে ইকুয়ালকে কল করি এবং সাম টাইপ করি। নাম্বার, তো প্রথম মার্কটাকে দেব, দেন আমরা এখান থেকে কমা ব্যবহার করব। অবশ্যই সাম ফাংশন যখন ব্যবহার করব কমা ব্যবহার করব। কমা দেওয়ার পরে পরবর্তীটা মার্ক, তারপর কমা, পরবর্তী মার্ক। ওকে, ব্র্যাকেট করে আমরা ইন্টার চাপ দেব, তাহলে টোটাল চলে আসবে। দেন এটাকে ধরে নিচ পর্যন্ত দিয়ে দেব। এখন দেখেন এখানে টোটালে কিন্তু আমাদের ডেসিমেল সংখ্যা চলে আসলো দশমিকের পরে। তাহলে আমার ডেসিমেল সংখ্যা দরকার নাই টোটালে। তো টোটালটাকে আমরা ধরে এখান থেকে ডিক্রিজ ডেসিমেল সংখ্যায় ক্লিক করব, দুইটা ক্লিক করব, তাহলে দুইটা সংখ্যাই রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই টোটালের ডেসিমেল সংখ্যা চলে গেল। এবার আসি আমাদের পরবর্তী অপশন। এখানে বলছে জিপিএ, ইউজ অ্যাভারেজ টু ক্যালকুলেট। এখন এই জিপিএ আমরা বের করব। তো জিপিএ বের করার জন্য আমাদের কিছু পদ্ধতি জানতে হবে। জিপিএ এর জন্য কোনো কিছু এখানে বলে নাই। জিপিএটা আসলে কি সেটা একটু ক্লিয়ার করি আমি। জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বলতে কি, যে এই একটা আমাদের জিপি মানে ম্যাথমেটিক্সের, এটা হচ্ছে আইসিটি, আইসিটি, দেন হচ্ছে বাংলা। সো এই তিনটা এর গড় হচ্ছে জিপি। তো এই তিনটা গড় বের করা খুবই সহজ, আমি দেখাই দিই আপনাদের। ইকুয়াল অ্যাভারেজ দেওয়ার পরে এই জিপি কমা এই জিপি কমা এই জিপি, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। এবং এটা আমরা একদম সুন্দর করে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত ফিল করে দিলে আমাদের এই জিপিটা চলে আসবে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে জিপিটা আমাদের এভাবে না বললেও লেটার গেটের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে লেটার গেটের ভিতরে কিন্তু এখানে বলা আছে যে যদি গ্রেড পয়েন্টের ভিতরে যদি অ্যাবসেন্ট থাকে আর কি, জিপির ভিতরে অ্যাবসেন্ট থাকে, তাহলে লেটার গ্রেডের ভিতরে কিন্তু আমাদের অ্যাবসেন্ট দেখাবে। এটা কিন্তু বলা আছে গ্রেড পয়েন্ট লেটার গ্রেডের ভিতরে। আবার বলা আছে যে জিপিতে যদি 1.99 অর্থাৎ 2 পয়েন্টের নিচে থাকে তাহলে এফ দেখাবে, যদি 3 পয়েন্টের নিচে থাকে তাহলে সি দেখাবে, 4 এর নিচে থাকলে বি দেখাবে। এরপর হচ্ছে বলছে কি, সরি আমি একটু দেখি, যেখানে বলছে যে 2 এর নিচে এফ, 3 এর নিচে সি, 4 এর নিচে বি, এবার হচ্ছে 4 এর নিচে বি, এরপর হচ্ছে যে আচ্ছা ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে 5 এর নিচে হচ্ছে এ আর 5 এর সমান হচ্ছে এ প্লাস। তো এভাবে আমরা গ্রেড পয়েন্টটা তৈরি করব। তাহলে চলুন আমরা চলে আসি আমাদের স্প্রেডশিটের ভিতরে। স্প্রেডশিটের ভিতরে আমাদের এখানে আমাদের এই লেটার গ্রেডটা বের করতে হবে। লেটার গ্রেড বের করার জন্য আমাদের প্রথমে কিছু কাজ করতে হবে। তার আগে আমরা একটা বিষয় একটু বলে রাখি যে আমাদের এখানে কিছু কমান্ড আছে কিন্তু পাস ফেল অ্যাবসেন্টের। সো এটাও আমরা কাজ করব। তো আমরা এখানে জিপি পয়েন্টটা বের করছি, কিন্তু এখানে একটা কাজ আছে আমাদের। কাজটা হচ্ছে যে আমরা এখানে যে আমাদের মার্ক আছে আর কি, যদি কোনো মার্কে ম্যাথমেটিক্স হইতে পারে, আইটি হইতে পারে বা বাংলা হইতে পারে, কোনো মার্ক যদি আমাদের 50-এর নিচে থাকে তাহলে আমরা এখানে যাতে আমাদের যেই 0 চলে আসে এখানে। আর যদি কোনো মার্কের ভিতরে যদি অ্যাবসেন্ট থাকে আর কি, যদি এখানে অ্যাবসেন্ট অথবা এখানে অ্যাবসেন্ট অথবা এখানে অ্যাবসেন্ট থাকে, তাহলেও যাতে আমাদের এই জিপিতে অ্যাবসেন্ট চলে আসে, এই বিষয়টা আমরা করব।
তো এটা করার জন্য আমাদের এই অ্যাভারেজ যেটা ব্যবহার করেছি এটা আমরা একটু পরে ব্যবহার করি। এর আগে আমাদের কিছু কাজ করতে হবে। তো প্রথমে আমরা ইফকে কল করি। আমরা এখানে ইফ ফাংশনটাই ব্যবহার করব। ইফকে কল করার পরে আমরা প্রথমে দেখব যে এই মার্কের ভিতরে যদি 50-এর থেকে কম থাকে তাহলে 0 দেখাবে। আবার ইফ নেস্টেড ইফ যদি এই আইসিটি মার্কে যদি 50-এর থেকে কম থাকে তাহলে 0 দেখাবে। আবার ইফ আমাদের এই বাংলা সাবজেক্টে যদি 50-এর থেকে কম থাকে তাহলে 0 দেখাবে। তো এটা কাছে 0 মানে 50-এর থেকে কম থাকলে 0 দেখাবে এটা। এরপরে আবার একটা ইফ দেই। এবার বলি যে এই সাব মার্কের ভিতরে যদি অ্যাবসেন্ট থাকে মানে এবি থাকে তাহলে আমাকে এবি দেখাবে এখানে। আবার ইফ দেই যদি এই আইসিটি মার্কের ভিতরে যদি এবি থাকে তাহলে আমাকে এবি রিটার্ন করবে। দেন আবার একটা ইফ দিই, দেন হচ্ছে বাংলা সাবজেক্টের ভিতরে যদি এবি থাকে তাহলে আমাকে এবি রিটার্ন করবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। মানে আমি এটাই করতে চাচ্ছি যে যদি এই ম্যাথমেটিক্স আইসিটি বা বাংলার ভিতরে 50-এর থেকে যদি কম থাকে তাহলে আমাকে 0 রিটার্ন করবে। যদি এই 3টা সাবজেক্টের ভিতরে কোনো একটা সাবজেক্ট অ্যাবসেন্ট থাকে তাহলে আমাকে অ্যাবসেন্ট এইটা আমাকে দেখাবে। আর যদি এখানে 50-এর নিচে বা অ্যাবসেন্ট না থাকে তাহলে আমাকে এখানে অ্যাভারেজ দেখাবে। সেই জন্য আমরা এখান থেকে অ্যাভারেজ দিয়ে দিচ্ছি। দেন আমাদের এই গ্রেড পয়েন্ট ম্যাথমেটিক্সের আইসিটির গ্রেড পয়েন্ট বাংলার গ্রেড পয়েন্ট দেওয়ার পরে জাস্ট আমরা ইন্টার চাপ দিচ্ছি। এখানে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করার জন্য কারেকশন চাচ্ছে, সো আমরা এখান থেকে এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি ইয়েস। দেখেন আমাদের এটা হয়ে গেল। কেন 0 আসলো? 0 আসলো এই জন্য যে আমাদের এই গ্রেড পয়েন্ট ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এই গ্রেড পয়েন্টটা কিন্তু 0। কারণ হচ্ছে এইখানে কিন্তু 50-এর নিচে মার্ক আছে, এই জন্য 0 চলে আসলো। এবার এটাকে ধরে নিচের দিকে টান দিই, এখানে 0 কেন আসলো? এখানে 0 আসলো যে আমাদের এইখানে কিন্তু 35-এর থেকে কম, এই জন্য 0 আসলো। কিন্তু অ্যাবসেন্ট কেন আসলো না? অ্যাবসেন্ট আসলো না কারণ আমরা এই অ্যাবসেন্টের যে ফাংশন যেটা আছে এইটা কিন্তু আমরা এটার পরে দিয়েছি, এই জন্য কিন্তু অ্যাবসেন্টটা পরে আসতেছে। যদি আমাদের এখানে 35 থেকে কম আসতো তখন কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্ট দেখাতো। তো আমরা যদি এরকমের করতাম কাজটা যে অ্যাবসেন্টের ফাংশনটা আমরা প্রথমে নিয়ে আসতাম তাহলে কিন্তু আমাদের অ্যাবসেন্টটা আগে দেখাতো। তো আমি যদি এখন এই 35টাকে যদি চেঞ্জ করে এখানে এটাকে আমি 50-এর উপরে করে দিই, যেমন হচ্ছে 55 করে দিই, তখন দেখবেন যে এটা কিন্তু 55 হওয়ার সাপেক্ষে কিন্তু এখানে 2 চলে আসলো। আর এইখানে এবি হওয়ার সাপেক্ষে আমাদের এই গ্রেড পয়েন্ট এবি আসছে। আর এই এবিতে দিয়ে আমাদের এখানে কিন্তু এই জিপিওতে কিন্তু এবি দিয়ে আসছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। একটুখানি চিন্তা করলে এই বিষয়টা আরও ক্লিয়ার হবেন। তো এবার এটাকে ধরে ফিল হ্যান্ডেলের মাধ্যমে টোটালটাকে ফিল করে দিচ্ছি, তাহলে আমাদের টোটালটা চলে আসলো। এবার এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ওকে, এবার আমরা গ্রেড পয়েন্টটা লেটার গ্রেডটা বের করব। লেটার গ্রেডটা বের করা খুবই সহজ। আমরা হচ্ছে আমাদের এখানে যেটা রয়েছে সেই ছকটা অনুযায়ী আমরা কাজটা করব। যে ছকটা যদি আবার আমি বলি যে অ্যাবসেন্ট থাকলে আমাকে অ্যাবসেন্ট দেখাবে, যদি 2 এর নিচে থাকে এফ দেখাবে, 3 নিচে থাকলে সি দেখাবে, 4 এর নিচে থাকলে বি দেখাবে, 5 এর নিচে থাকলে এ দেখাবে, আর 5 এর সমান থাকলে এ প্লাস দেখাবে। এটাই করতে হবে আমাদের। তাহলে চলুন আমরা চলে আসি আমাদের লেটার গ্রেডে। আমরা ইকুয়ালকে কল করি, ইফকে টাইপ করি। এবার আমরা বলি যে গ্রেড পয়েন্টের ভিতরে যদি এবি থাকে তাহলে আমাদের এটাকে এবি রিটার্ন করবে। ওকে, তো এইটা সেলের ভিতরে এবি থাকলে আমাদের তাহলে এবি রিটার্ন করবে। এটা আমরা করে দিলাম। এবার আবার আমরা ইফ কই, ইফ দিয়ে বলি যে এই সেলের ভিতরে যদি 2 এর নিচে থাকে তাহলে আমাদের কি হচ্ছে এফ দেখাবে। তো ডাবল কোটেশনের ভিতরে আমরা এটাকে এফ দিয়ে দিচ্ছি। আবার ইফ দিই, আবার বলি যে এই জিপির প্রথম সেলে মানে J3 সেলের ভিতরে যদি প্রথমে আমরা 2 দিয়েছি, এবার 3 নিচে হয় তাহলে আমাদের এখানে সি দেখাবে। তো আমরা এখান থেকে সি দিয়ে দিচ্ছি। আবার একটা ইফ দিই নেস্টেড ইফ। এবার বলি G3 সেলের ভিতরে যদি আমাদের 4 এর নিচে থাকে তাহলে আমাদের এখানে বি দেখাবে। আবার ইফ দিই, এবার বলি যে G3 সেলের ভিতরে যদি 5 এর নিচে থাকে তাহলে আমাদের এখানে
এ দেখাবে, আর যদি 5-এর উপরে থাকে, এর থেকে যদি বেশি কিছু থাকে তাহলে আমাদের এ প্লাস দেখাবে। সো আমরা আরও একটা ইফ দিই এখানে। এবার বলি এই সেলের ভিতরে যদি সমান সমান 5 থাকে তাহলে আমাদের এখানে এ প্লাস দেখা যাবে, আর অন্যথায় আমাদের এখান থেকে ফাঁকা চলে আসবে। তো এই জাস্ট সিম্পল এই কাজটা করেছি আমরা। এবারে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই। তো আমরা সরাসরি ইন্টার প্রেস করতেছি, এখানে কারেকশন চলে আসবে আমাদের ব্র্যাকেট ক্লোজের। দেন আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো ইয়েস। তাহলে আমাদের এই গ্রেডটা চলে আসলো। কেন এখানে এফ আসলো? এখানে 0 তাই এফ আসলো, বা 2 এর নিচে তাই এফ আসলো। এবার এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত ফিল করে দিই, তাহলে দেখবেন যে সেই অনুযায়ী কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। সো এখানে দুইটা এফ এফ চলে আসলো, এখানে তো পয়েন্ট মেবি কম আছে, তো আমি এখান থেকে পয়েন্টটাকে একটু বাড়াই দিই। এখানে যে মার্কটা আছে এই মার্কটা আমি বলবো আপনারা আপনাদের নিজের মনের মতো করে পরিবর্তন করবেন, যা খুশি সেইটাই লিখতে পারেন মার্কের ভিতরে, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয় হচ্ছে যখন ফাইনালি অ্যাসেসমেন্টে বসবেন তখন আপনার শিটের ভিতরে যেই মার্কগুলা উঠানো থাকবে, লেখা থাকবে, তখন ওই মার্কগুলাই লিখবেন। এখন প্র্যাকটিসের সময় আপনাদের ইচ্ছা মতো যে কোনো মার্ক এখানে ব্যবহার করতে পারেন, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, তো আমাদের তাহলে এই লেটার গ্রেডটা হয়ে গেল, এটাকে ধরে আমরা সেন্টার করে দিচ্ছি। ওকে, এবার আমরা দেখি পরবর্তী স্টেপে আমাদের কি রয়েছে। এখানে আমাদের র্যাঙ্ক বের করতে বলছে, আমাদের জিপির উপর ভিত্তি করা। তো আমরা র্যাঙ্ক বের করব। তো র্যাঙ্ক বের করার আগে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা জিপির ভিতরে যদি র্যাঙ্ক বের করতে চাই তাহলে আমাদের এখানে অ্যাবসেন্ট বিষয় আছে। তো শুধুমাত্র র্যাঙ্ক যদি করি তাহলে অ্যাবসেন্টের জায়গায় কিন্তু এখানে একটা ইরর চলে আসবে। তো এই ইররটা যদি না আসে সেই জন্য আমরা এখান থেকে একটা ইফ ফাংশন ব্যবহার করব। তার আগে আমরা প্রাথমিকভাবে র্যাঙ্কটা ব্যবহার করে দেখি শুধুমাত্র র্যাঙ্ক দিয়ে। তো আমরা এখান থেকে র্যাঙ্ক ফাংশনকে কল করে নিয়ে আসি। আসার পর এখানে বলছে নাম্বার। সো নাম্বার যেটা রয়েছে, নাম্বারটা শুধুমাত্র জিপি এর প্রথম সেল অর্থাৎ J3 সেলটা দেব, এটা হচ্ছে নাম্বার। তো এই নাম্বারটা কত নম্বর পজিশনে আছে সেটা দেখবো। তাহলে এইটা যেহেতু কত নম্বর পজিশন আছে এটা দেখতে চাচ্ছি, তাহলে এই নাম্বারটাই দিচ্ছি আর কি। মানে আমি জানতে চাচ্ছি যে এই সংখ্যাটা অর্থাৎ J3 সেলের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কত নম্বর পজিশনে আছে। সো এই জন্য নাম্বার এটা দিছি। আর কোন এরিয়া বা কাদের ভিতরে কত নম্বর আছে সেই রেফারটা হচ্ছে এই। তাহলে এই টোটালের ভিতরে এই J3 সেলটা কত নম্বর আছে এইটা। তো আমরা এই রেফারটা সবসময় এটাকে ধরে সিলেকশন করে কিবোর্ড থেকে ফাংশন F4 চাপ দিয়ে আমরা এটাকে অ্যাবসোলিউট করে দেব। এরপর আমরা কমা দেব, দেওয়ার পরে আমাদের এখানে বলছে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। আমরা কি এরকমই চাচ্ছি যে সব থেকে বড় সংখ্যাকে 1 নম্বর পজিশনে দিবে, অথবা সব থেকে বড় সংখ্যাকে সর্বোচ্চ সংখ্যা, মানে সব থেকে বড় সংখ্যাকে সর্বোচ্চ পজিশন দিবে, মানে সব থেকে ছোট সংখ্যাকে 1 নম্বর পজিশন দিবে, কোনটা চাচ্ছি আর কি। মানে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, মানে সব থেকে বড় সংখ্যাকে 1 নম্বর পজিশন দেওয়া, আর আরটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যাকে 1 নম্বর পজিশন দেওয়া। তো আমরা আপাতত এটাকে অ্যাসেন্ডিং করে দিই 0, মানে সরি 1 দিয়ে অ্যাসেন্ডিং হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, তাহলে আমাদের এটা 1 চলে আসলো। দেন ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা ফিল করে দিই, তাহলে দেখেন চলে আসলো। তাহলে এটা 1 নম্বর পজিশন, তার মানে সব থেকে ছোট সংখ্যা আমাদের 1 নম্বর দেখাচ্ছে। আর এখানে ভ্যালু ইরোর দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে এবি ছিল তাই। এবার হচ্ছে আমরা এখান থেকে 1-এর পরিবর্তে আমরা 0 করে দেখি, তাহলে কি হয় দেখেন। আবার ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা করে দিই, তাহলে দেখেন সব থেকে বড় বা বেশি পয়েন্ট যে পেয়েছে তাকে কিন্তু আমাদের 1 নম্বর পজিশনে রাখছে, তারপরে এগুলা সেই অনুযায়ী রাখছে। ওকে, তো ওকে, এবার আমি এই যে র্যাঙ্কের আগে ইকুয়ালের পরে এখানে একটা ইফকে কল করি। ইফকে কল করে বলি যে অ্যাভারেজের সেলের ভিতরে যদি এবি পাওয়া যায় তাহলে আমাকে এখানে এবি দেখাবে, শুধু এতটুকুই। আর যদি এবি না পাওয়া যায় তাহলে র্যাঙ্ক কাজ করবে। এবার ইন্টার দিই, এবার এটাকে ধরে ফিল হ্যান্ডেল করে দিই, তাহলে হবে কি যে আমাদের যে ভ্যালু ইরোরটা রয়েছে সেখানে ইরোরটা থাকবে না, সেখানে এবি চলে আসবে। এই বিষয়টা বুঝতে পারছি আশা করি। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যে আমাদের র্যাঙ্কের বিষয়টা আছে, তো এখানে কিছু 0 আসলো। সো আমি এইগুলোকে একটু পূরণ করে দিই আর কি, মার্কটাকে বাড়াই দিই। এখানে 16 আছে, এটাকে আমরা 50-এর উপরে করে দিই, 60 করে দিচ্ছি। তো যখন 60 করতেছি তখন কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে যাচ্ছে এখান থেকে। এবার আরেকটা কোনটা রয়েছে আমাদের, এখানে রয়েছে 25, এটাকে আমরা 75 করে দিই। ওকে,
তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের র্যাঙ্ক কিন্তু সঠিক হচ্ছে, এখান থেকে লেটার গ্রেডও আসতেছে। তো আমরা একটু পয়েন্ট বাড়াই, আমরা লেটার গ্রেড এখানে যেহেতু বি পাচ্ছি, তো আমরা এখান থেকে একটা সংখ্যা বাড়াই দিই 60, এখানে 80 করে দিই। দেখেন 80 করে দিছি, তারপরে কিন্তু আমাদের লেটার গ্রেড বি আছে। সো এখানে 60-এর জায়গায় এখানে 90 করে দিই। দেখেন এখানে কিন্তু এখন অ্যাভারেজে কিন্তু 4.33 চলে আসলো, দেন আমাদের এখানে কিন্তু এটা চলে আসলো। তো এখন বলবো, যেহেতু প্র্যাকটিস করতেছেন আপনারা, তাহলে এই মার্কগুলো আপনারা আপনাদের নিজের মনের মতো করে পরিবর্তন করেন, বারবার পরিবর্তন করেন, দেখেন ফলাফলটা কিভাবে আসে, কেমন আসে, অবশ্যই এটা দেখবেন। তাহলে গেল আমাদের এটা। এরপর আসি আমাদের পরবর্তী স্টেপে। এখানে বলছে কন্ডিশনাল ফরম্যাটিং। কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং? কন্ডিশনাল ফরম্যাটিং বলছে যে এখানে পাস থাকলে থাকবে হচ্ছে গ্রিন, ফেল থাকলে থাকবে ইয়েলো, আর অ্যাবসেন্ট থাকলে থাকবে রেড। শুধুমাত্র এতটুকুই বলছে। তো আমরা এখান থেকে পাস ফেলের কমান্ডটা কিভাবে বের করব সেটাই দেখি। তো পাস ফেলের কমান্ডটা বের করাটা খুবই সহজ। আমরা প্রথমে যদি এখান থেকে ইফকে কল করি, আমরা সরাসরি কাজ করি আর কি। ইফকে কল করে আমরা যদি বলি যে গ্রেড পয়েন্টের ভিতরে যদি 0 থাকে, তাহলে আমাদের দেখাবে এটা ফেল। ফেল দেখাবে। যদি গ্রেড পয়েন্টের ভিতরে আবার একটা ইফ দিই, গ্রেড পয়েন্টের ভিতরে যদি এবি থাকে আর কি, অ্যাবসেন্ট থাকে, তাহলে আমাদের এখানে রিটার্ন করবে, আমাদের পাঠাবে এবি। আর যদি এখানে 0 না থাকে, এবিও না থাকে, তাহলে আমাকে এখানে দেখাবে পাস। ওকে, এবার ইন্টার প্রেস করি। দেখেন এখানে ফেল দেখাচ্ছে, এখানে 0, তাই এটাকে ধরে ফিল হ্যান্ডেল করে নিচ পর্যন্ত দেখেন এটা হচ্ছে ফেল, 0, তাই এই জন্য অ্যাপ ফেল। এটা হচ্ছে এবি, সেই জন্য এবি দেখাচ্ছে, আর বাকিগুলো পাস, পাস দেখাচ্ছে। ওকে, এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এটা ব্যবহার করব, যে পাস থাকলে গ্রিন দেখাবে, ফেল থাকলে ইয়েলো দেখাবে, অ্যাবসেন্ট থাকলে রেড দেখাবে, এটাই আমরা করব। এটা করা খুবই সহজ। আমাদের এই রেঞ্জটাকে প্রথমে সিলেকশন করতে হবে, দেন আমাদের এখান থেকে হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করতে হবে। হাইলাইট সেলস রুলসে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট ডট কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই ঘরের ভিতরে লিখে দেব ফেল। ফেল লেখার পরে ফেলের জন্য গ্রিন কালারের কথা বলছে, সো ফেল লেখার পরে আমরা এখান থেকে উইথ, এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন আর টেক্সট, আমরা এটাকে সিলেকশন করে দেব, দেন ওকে। তাহলে আমাদের একটা শেষ। পুনরায় আবার এটা সিলেকশন থাকা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, এখান থেকে টেক্সট ডট কন্ডিশনে ক্লিক করব। এবার আমরা লিখবো এখান থেকে এবি, এবি লিখে দেব। সো অ্যাবসেন্ট থাকলে আমাদের এখানে রেড দেখাবে, তো আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট এটাকে দিয়ে দেবো, দেন ওকে। আবার এটাকে সিলেকশন থাকা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, টেক্সট ডট কন্টেন্টস, এখানে ক্লিক করে আমরা লিখবো পাস। পাস লেখার পরে এখান থেকে আমরা ক্লিক করে এটাকে আমরা গ্রিন করে দেব। সরি, আমরা এখান থেকে এটাকে গ্রিন করে দিই, দেন ওকে। একটা বিষয় সেটা হচ্ছে ফেল যেটা রয়েছে আর কি, সেটা ইয়েলো হওয়ার কথা ছিল, সো ফেলটাকে আমরা ইয়েলো করে দেব। তো এই জন্য আমরা এটাকে ধরি, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসি, এখান থেকে ম্যানেজ রুলসে ক্লিক করি, তাহলে আমাদের রুলসগুলো এখানে দেখতে পাবো। সো এখান থেকে যে ফেল রয়েছে, আমরা ফেলটাকে সিলেকশন করি, এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এডিট রোলে ক্লিক করি। এডিট রোলে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে দিই একটু, এখান থেকেও চেঞ্জ করা যাবে আর কি। অথবা আমরা এটাকে কাজ করি আর কি, এই ফেলটাকে ধরে আমরা এখান থেকে ডিলিট রুল করে দিই, এবার ওকে দিই। এবার এটাকে সিলেকশন করে পুনরায় আবার ব্যবহার করি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসি, হাইলাইট সেলস রুলস, এখান থেকে টেক্সট ডট কন্টেন্টে ক্লিক করে আমরা এখান থেকে ফেল লিখে দেব। ফেল লেখার পরে আমরা এটাকে হচ্ছে ইয়েলো করে দেব, এই জন্য আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী আমাদের কাজ করবে। এবার দেখেন আমরা যদি এইখানে কোনো একটা মার্কের ভিতরে যদি এখান থেকে এবি দিই, তাহলে দেখবেন যে এখানে অটোমেটিক এবি চলে আসবে। যদি কোনো একটা মার্ক যদি আমরা এখান থেকে 0 0 করে রাখি আর কি, যেমন আমরা এখান থেকে 30 দিই,
তাহলে দেখবেন যে এই 30-এর ফলে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে ফেল, এটা কিন্তু দেখাচ্ছে ফেল। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আশা করি এখানে সমস্যা হবে না। যদি এই বিষয়টা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আসলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার সবাই। তাহলে এবার আসি নিচের দিকে, এখানে বলছে যে VLOOKUP মানে একটা লুকআপ করার জন্য বলছে। কি লুকআপ করার জন্য বলছে? যে VLOOKUP get student name create a drop down list। তো আমাদের এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে, এই স্যাম্পলটা অনুযায়ী আমরা করব। তো এখান থেকে বলছে যে স্টুডেন্ট নেম আমরা এখান থেকে সিলেকশন করব আর তার জিপেটা আমাকে দেখাবে, এইটাই বলছি আর কি। সো এইটা আমরা করব। তো স্প্রেডশিটে চলে আসি, দেন আমরা এখান থেকে নিচে একটা নতুন টেবিল নেব। তো নিচে আমরা কার্সর পয়েন্ট রাখবো, রাখার পরে আমরা এখানে একটা হেডিং করে দেব, লিখবো VLOOKUP লেখার পরে নিচে আমরা লিখবো স্টুডেন্ট নেম, তার সামনে লিখবো যে জিপিএ। ওকে, আর এটাকে জাস্ট আমরা মার্জ করে দেব, দুইটা সেল ধরে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে দেব। দেন আমরা এইভাবে দুইটা একটা এই রেঞ্জটাকে ধরে আমরা এখান থেকে টেবিল মানে হোম ট্যাব থেকে বর্ডার থেকে অল বর্ডার করে দেব, তাহলে টেবিলটা অল বর্ডার হয়ে যাবে। দেন আমরা অ্যালাইনটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার এখানে আমাদের ড্রপ ডাউন করতে বলছি স্টুডেন্ট নাম, তার ড্রপ ডাউন করা খুবই সহজ। আমরা এখন যেটা করব, ড্রপ ডাউন করার জন্য স্টুডেন্ট নামের এখানে কার্সর রাখবো, ডাটা ট্যাবে ক্লিক করব, ডাটা ভ্যালুয়েশনের উপরের এই আইকনটায় ক্লিক করব, দেন এনি ভ্যালুর পরিবর্তে এখান থেকে লিস্ট করব, সোর্সে ক্লিক করব, দেন এখান থেকে এই নামের এই সোর্সটা দিয়ে দেব, দেন ওকে। তো দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা অ্যারো চলে আসলো, এখানে ক্লিক করলে আমরা এই নামগুলো খুঁজে পাবো। ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা এখান থেকে স্টুডেন্ট নাম দিলে যাতে আমাদের এখানে জিপিএটা চলে আসে সেটা করব। তো এটা করা খুবই সহজ। দেখেন আমরা VLOOKUP একটা ফাংশন আছে, এটাকে ব্যবহার করব। তো এটা কিভাবে কাজ করে এইটা নিয়ে কিছু কথা বলি। যেমন আমরা এই সংখ্যাটাকে বা এই নামটাকে খুঁজলাম, কোথায় খুঁজবো? আমরা এই এরিয়ার ভিতরে খুঁজবো। তো VLOOKUP এর একটা ধর্মটা হচ্ছে আমরা যে এরিয়াটা দিব সেই এরিয়ার ভিতরে প্রথম কলামে যেটা থাকবে সেই নামটা সেই প্রথম কলাম থেকেই খুঁজবে। খোঁজার পরে আমরা যে এরিয়া দিয়েছি এই এরিয়ার ভিতরে যদি এক্সাম্পল এখানে সি আছে, তাহলে আমি এই সি দেখলাম। এবার সি থাকার পরে এই এরিয়ার ভিতরে আমি কোনটা দেখাতে চাচ্ছি? তো আমি চাচ্ছি এখানে জিপি দেখাতে, তার মানে আমার এইটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে এটা 9 নম্বর কলাম। তাহলে আমি যদি 9 দেই এখানে, তাহলে 9 নম্বর কলাম দেখাচ্ছে। তার মানে VLOOKUP কি করছে যে এটাকে খুঁজে এই এরিয়ার ভিতরে খুঁজে বের করার পরে এই রেঞ্জের ভিতর থেকে এই 9 নম্বর কলামটা অথবা 8 নম্বর কলামটা বা 7 নম্বর কলামটা আমি যেই নম্বর কলাম দেই না কেন সেটা দেখাবে। আসুন তাহলে প্র্যাকটিক্যালি দেখি একটু। আমরা ইকুয়ালকে কল করে VLOOKUP টাইপ করছি। তো আমাদের সামনে এখান থেকে VLOOKUP চলে আসতেছে। সো আমরা এটাকে একটু অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি আর কি হোম থেকে। ওকে, একটা বিষয় বলে রাখি যে অ্যালাইন যদি মিডল থাকে, যখন আমরা লিখবো এখানে কিছু, তাহলে দেখবেন যে এই দুই পাশে ছড়াইয়ে যাবে। তো আমি যেটা করি যে এই সেলে কার্সর রাখে এখান থেকে অ্যালাইন লেফট করে নিই, পরবর্তীতে আবার অ্যালাইন সেন্টার করে নেব। এবার আমরা VLOOKUPকে কল করি, লুকআপ ভ্যালু। তো আমরা কোন ভ্যালুটাকে খুঁজবো? এইটাকে খুঁজবো। ওকে, এটাকে দিলাম, এবার কমা দেব। কমা দেওয়ার পরে বলছে টেবিল এরিয়া, কোন এরিয়ার ভিতরে খুঁজবো? তো আমি বলছিলাম যে আমি যেই এখান থেকে এরিয়া শুরু হচ্ছে এবং আমি এই পর্যন্ত এরিয়া দিলেই হয়ে যাবে, কেননা আমি চাচ্ছি শুধুমাত্র জিপি পর্যন্ত নিয়ে আসার জন্য। আমি চাইলে টোটাল দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখান থেকে লুকআপ ভ্যালু এটা, এরপর হচ্ছে এরিয়া দিছি এইটা। তো এরিয়ার ভিতরে VLOOKUP যেটা করে যে এরিয়ার ভিতরে প্রথম যে কলামটা আছে আর কি, এই যে প্রথম এখান থেকে শুরু হয়েছে, তাহলে সে এই সিটাকে এই প্রথম কলামে খুঁজবে। তাহলে খুঁজে যদি পায় এইখানে, তাহলে এখান থেকে সামনে কত নম্বর কলাম সে দেখাবে। তাহলে কত নম্বর কলাম দেখাবে, তো আমি এখান থেকে কমা দিচ্ছি। তাহলে আমরা লুকআপ ভ্যালু দিচ্ছি এইটা, টেবিল অ্যারে দিয়েছি আমরা এখান থেকে রেঞ্জ করে এই পর্যন্ত, মানে এইখান থেকে এটাকে খুঁজবে আর এখান থেকে এই জিপিটা দেখাবে, এই জন্য জিপি পর্যন্ত দিয়েছি। এবার কমা দিই, কমা দেওয়ার পর এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, তাহলে খুঁজে পাওয়ার পরে কত নম্বর কলাম দেখাবে।
তাহলে আমি চাইতেছি যে জিপিএটা দেখাবে, তাহলে জিপিএ কত নম্বর কলাম? এটা হচ্ছে 1 নম্বর কলাম, 2 3 4 5 6 7 8 9 নম্বর কলাম। তাহলে আমি এখান থেকে 9 দিচ্ছি, এবার কমা দিচ্ছি। কমা দেওয়ার পর বলছে যে এক্সাক্ট না অ্যাপ্রোমিক্স। তো আমি এক্সাক্টই চাচ্ছি, এই জন্য আমি জাস্ট 0 দিচ্ছি। আপনি চাইলে ফলস লিখতে পারেন, আমি 0 আর ফলস একই জিনিস। জাস্ট দেওয়ার পরে ব্র্যাকেট শেষ করে ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এই জিপিএটা চলে আসলো। একটু ভালো করে মিলিয়ে দেখেন যে সি যেটা রয়েছে, এই সি এর সামনে যেটা রয়েছে এটা কিন্তু 4.33। তো আমাদের 4.33 চলে আসলো। এবার যদি আমরা এখান থেকে ড্রপ ডাউন চেঞ্জ করে এ করে দেই, তাহলে এর আছে কোনটা? এ কিন্তু আমাদের এখানে জিপিতে 0 আছে, 0 দেখাচ্ছে। আবার এটাকে ড্রপ ডাউন চেঞ্জ করে যদি এখান থেকে ই করে দেই, তাহলে ইতে কোনটা আছে? 3.36, এই 3.36 চলে আসলো। এই বিষয়টা কিন্তু আশা করি বুঝতে পারছেন। আর যদি আমি এখানে 9 নম্বর কলাম ছাড়া, 9 নম্বর কলাম না দিয়ে যদি 8 নম্বর কলাম দিতাম, তাহলে কিন্তু আমার এই টোটালটা দেখাতো। যদি 7 নম্বর দিতাম তাহলে আমাদের এটা দেখাতো। আশা করি বুঝতে পারছেন। তো এবার আমাদের এইখানে এই জিপিএটা আমরা চাচ্ছি যে দশমিকের পরে 2টা সংখ্যা থাকবে। তো এটাকে সিলেকশন করে আমরা হোম ট্যাব থেকে এখান থেকে ডিসেন্ডিং ডেসিমেলে ক্লিক করতেছি। এখানে শুধুমাত্র 2টা রাখতেছি আর কি। ওকে, এবার এটাকে ধরে আমরা সেন্টার করে দিচ্ছি। তার মানে আমাদের এই ভিলুকআপ এটা কিন্তু শেষ। মূলত এখানে ভিলুকআপ লেখার কথা না, এখানে শুধুমাত্র লুকআপ লেখার কথা। তো যাই হোক, এটা এভাবে করতে হয়। আশা করি এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। এটা ভিলুকআপ ছাড়াও অন্য ফাংশনের মাধ্যমেও করা সম্ভব। তো আশা করি এইটাই আপনাদের কাছে সহজ মনে হবে। এরপরে আসি বাকি কি কাজ আছে আমাদের আর এখানে। আমাদের এখানে বলছে যে চার্ট, ইনসার্ট, কলাম চার্ট, স্টুডেন্ট নেম আর টোটাল মার্ক। তো স্টুডেন্ট নেম আর টোটাল মার্কের উপর ভিত্তি করে একটা কলাম চার্ট ইনসার্ট করতে বলছে। চলুন আমরা নিয়ে আসি কলাম চার্ট। তাহলে প্রথমে আমরা স্টুডেন্ট নামটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে টোটালটাকে সিলেকশন করব। তাহলে প্রথমে আমরা স্টুডেন্ট নামটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে টোটালটাকে সিলেকশন করব। তাহলে আমাদের এই দুটো কলাম সিলেকশন করা শেষ। এবার আমরা চলে আসবো ইনসার্টে, এখান থেকে চার্ট, কলাম চার্ট, দেন এখান থেকে আমরা একটা কলাম চার্টে ক্লিক করব। সো আমরা এটাকে দিয়ে দিচ্ছি, কলাম চার্ট চলে আসলো। এটাকে ধরে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কলাম চার্ট চলে আসলো। এবার দেখি আমাদের আর কিছু ইনস্ট্রাকশন আছে কিনা। কলাম চার্টের ভিতরে এখানে বলছিল যে ইনসার্টে কলাম চার্ট, এটা আমরা অলরেডি করেছি। চার্ট টাইটেল হচ্ছে ক্যালিবারি বডি হবে 14 হবে, ফন্ট সাইজ বোল্ড হবে, আর হচ্ছে হরাইজন্টাল এক্স ফন্ট হবে, ক্যালিবারি বডি সাইজ হবে 12, আর অ্যাট এক্স এটার টাইটেল হচ্ছে স্টুডেন্ট নেম হরাইজন্টাল, আর ভার্টিক্যালি হচ্ছে এই যে টোটাল মার্কার জিপিএ, এটা হলো ভার্টিক্যাল। এটা আমরা করব। তো চলুন আমরা চলে আসি আমাদের চার্টের ভিতরে। চার্টের ভিতরে আসার পরে আমরা এখান থেকে চার্ট টাইটেলে ক্লিক করি। চার্ট টাইটেলে ক্লিক করে আমাদের স্যাম্পলে যে চার্ট টাইটেল ছিল, এই যেখানে দেওয়া ছিল আমাদের স্যাম্পলের ভিতরে, এটা আমরা জাস্ট লিখে দেব। তো আমরা এখানে লিখে দিচ্ছি, লেখা রয়েছে স্টুডেন্ট নেম ভার্সেস টোটাল আর জিপিএ। তো আশা করি এটা করতে পারবেন। এবার এটাকে ধরে এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে করে দেব 14, এবং এটাকে বোল্ড করে দেব। 14 করা আছে, আমরা ক্যালিবারি বডি, তো ক্যালিবারি বডিও করা আছে, এটাকে আমরা জাস্ট বোল্ড করে দেব। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের এটাকে ধরে আমাদের চার্ট ডিজাইনে ক্লিক করব, এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করে এখান থেকে এক্স টাইটেল, এখানে এই যে হরাইজন্টাল এখানে ক্লিক করব। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসলো হরাইজন্টাল। তো হরাইজন্টালে আমাদের এখানে লিখে দিতে হবে যে স্টুডেন্ট নেম এবং আবার এখান থেকে এটাকে সিলেকশন থাকা অবস্থায় চার্ট ডিজাইনে চলে আসবো, অ্যাড এলিমেন্ট, দেন এখান থেকে আমরা এটাকে ভার্টিক্যালি টাইটেল, দেখতে পাচ্ছেন এখানে ভার্টিক্যাল চলে আসলো। এই ভার্টিক্যালি আমরা এখানে লিখে দেব যে টোটাল মার্ক অর জিপিএ। ওকে, বুঝতে পারছেন আশা করি। এবং এইগুলাকে ধরে এটার ফন্ট সাইজ আমাদের এখানে বলছে যে ক্যালিবারি
এবং 12 এবং বোল্ড। তো ক্যালিবারি দেওয়া আছে, আমরা এটাকে 12 করে দিই এবং এটাকে আমরা বোল্ড করে দিই এখান থেকে। এটাকেও আমরা এটাকে সাইজ 12 করে দিচ্ছি, এটাকে বোল্ড করে দিচ্ছি। ওকে, তো আমাদের এই চারটা কিন্তু অলরেডি হয়ে গেছে আশা করি। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার একটু রিভিউ করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। তো কন্ডিশনার এখানে আমরা এই টাইটেল ফন্টটাকে আমরা দেইনি এখন পর্যন্ত টাইটেল। সো টাইটেলটা আমরা হচ্ছে এবার স্যাম্পল দেখে করব। স্যাম্পলের উপরে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে রেজাল্ট শিট ফর ফাইনাল এক্সাম 2025। তো এটা দেওয়া রয়েছে, জাস্ট আমরা এইটাকে লিখে দেবো আমাদের এখানে। তাহলে আমরা যেটা করব, আমাদের এখানে চলে আসি, আসার পরে এটার উপর একটা রো ইনসার্ট করতে হবে 1 নম্বরের উপরে। তো 1 নম্বর রোতে আমরা কার্সর রাখবো এই পয়েন্টে, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের একটা রো চলে আসবে। দেন এই রোটাকে আমরা টোটাল ধরবো, ধরে এটাকে মার্জ করে দেব। মার্জ করে আমরা এখানে লিখে দেব এই লেখাটা। ওকে, এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের এখানে আর কি বাকি রয়েছে সেটা একটু দেখিয়ে আসুন। তাহলে আমাদের এখানে বলছে যে এটার ফন্ট সাইজ হচ্ছে 17 হবে আর কি। তো আমরা এটাকে ধরে এটার ফন্ট সাইজ 17 করে দিচ্ছি, এখান থেকে টাইপ করে 17 লিখে দিচ্ছি। এবং এটার ফন্টের নাম হচ্ছে এরিয়াল। ওকে, তো আমরা এটাকে এরিয়াল করে দিচ্ছি, এখান থেকে এরিয়াল করে দিচ্ছি এবং এটাকে বোল্ড করে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল। এবং বাকি যে ফন্ট সাইজ যেটা আছে আদার টেক্সট, এখানে বলছে টাইমস নিউ রোমান আর সেলফ ফরম্যাটিং অ্যাজ পার ফন্ট। তো আমরা বাকিটাকে ধরে, বাকি লেখা সবগুলোকে ধরে এটাকে টাইমস নিউ রোমান করে দিই এবং এটার ফন্ট সাইজ 10 থেকে 11 ভিতরে রাখবো, যেহেতু আমাদের উল্লেখ করে নেই। তো আমাদের এটা হয়ে গেছে, আমাদের এতটুকুই যথেষ্ট ছিল, আর কিছু প্রয়োজন নাই। আশা করি এগুলো বুঝতে পারছেন। এবার আসি আমাদের এখানে ওয়ার্কিং প্রসিডিওরে। ওয়ার্কিং প্রসিডিওরে আমরা এখান থেকে 1, 2, 3 এই 3টা পয়েন্ট দেখেছি। 4 নম্বর পয়েন্টে বলছে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। তো অলরেডি কিন্তু আমরা চেক করে দেখেছি, আমরা রিভিউ করে দেখেছি যে আমাদের জবের ভিতরে কোথাও ভুল নেই, সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার বলছে প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড 1 2 3 4। তো পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট করতে বলছে, এটা আমরা করব। তাহলে আমরা চলে আসি আমাদের জবের ভিতরে, দেন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে ইনফোতে ক্লিক করব, দেন এখান থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক ক্লিক করব, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করব, দেন এখান থেকে পাসওয়ার্ড দেব 1 2 3 4। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, পুনরায় আবার পাসওয়ার্ড দেব 1 2 3 4, দেন ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক লেখা আছে, দেন আমরা এখান থেকে অবশ্যই সেভে ক্লিক করব। ওকে, সেভ হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ক্লোজ করি, মিনিমাইজ করে ডেস্কটপে চলে আসি এবং ডেস্কটপ থেকে আমাদের ফোল্ডারটা ওপেন করি, দেন আমাদের ফাইলটা যদি ওপেন করি, তাহলে দেখবেন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। দেন আমরা পাসওয়ার্ড দিই 1 2 3 4, দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয়। এরপর আমাদের আরও কিছু কাজ আছে। তো সেভ ডকুমেন্ট উইথ, সো আমাদের এই যে এক্সেল এসএক্স ফরম্যাটে আমাদের সেভ করতে বলছিল, এটা কিন্তু অলরেডি আমরা করেছি। যখন আমরা ডকুমেন্ট তৈরি করেছিলাম তখনই তৈরি করে সেভ করেছি। এটা সেভ করেছি কি না, এই ফরম্যাটটা আছে কি না, এটা যাচাই করব আমরা এখন। তো ডেস্কটপে চলে আসি, আমাদের ফোল্ডারের ভিতরে এই দেখতে পাচ্ছেন আমাদের জবটা। দেন জবের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক, শো মোর অপশন, দেন প্রপার্টিসে ক্লিক করি। এবার দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোন ফরম্যাটে আছে, যে টাইপ অফ ফাইল নিচে লেখা আছে দেখেন XLSX। তার মানে আমরা এই ফরম্যাটে অলরেডি সেভ করেছি। তো ওকে, আমরা এই কাজটাও করেছি। এবার বলছি দেখেন কমপ্লিট দ্য ওয়াল ক্যালকুলেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট, গিভ দ্য স্পেসিফিকেশন শিট। তাহলে স্পেসিফিকেশন শিটের সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই কাজটা করেছি অলরেডি। তাহলে আমাদের এটাও হয়ে গেছে। এবার হচ্ছে সর্বশেষে 8 নম্বর, প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং PDF প্রিন্টার অর ডকুমেন্ট রাইট ইন PDF। তো এটা আমরা করব। এটা করার জন্য আমাদের প্রথমে আসতে হবে এখানে। আসার পরে আমি আপনাদের একটু বলে দিই আর কি, আমাদের এইটা টোটাল একটা পেজে নিয়ে আসতে হবে আর কি। এখন কয়টা পেজে আছে আমরা দেখি একটু। তো দেখার জন্য আমরা চলে আসব হোম থেকে ভিউতে, এখান থেকে ভিউতে ক্লিক করে এখান থেকে আমরা এই যে পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে অলরেডি কিন্তু 2টা পেজে দেখবেন, এই একটা পেজে লেখা আর এটা আরেকটা পেজে লেখা চলে আসলো, 2টা পেজে। তো একটা পেজে কিভাবে আনবো? একটা পেজে আনার জন্য আমরা প্রথম এখান থেকে পেজ লেআউটে ক্লিক করব, এখান থেকে সাইজ এটাকে আমরা A4 করব। ওকে,
কিছু অংশ আসলো। এবার আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দেব। তো এক পেজে চলে আসলো। যদি এক পেজে না আসে তারপরও, তাহলে আমরা এখান থেকে এই যে স্কেল রয়েছে, স্কেলের পার্সেন্টেজ এখানে 100% রয়েছে, এখানে জাস্ট আমরা একটু কমাই দেব। এখানে আমরা আস্তে আস্তে কমাই দেব যতক্ষণ না পর্যন্ত আমাদের এক পেজে চলে আসে। তো যেহেতু অলরেডি এক পেজে চলে আসে, তো আমাদের এখান থেকে পার্সেন্টেজ কমানোর প্রয়োজন নেই। এবার আমরা পুনরায় এখান থেকে ভিউতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে নর্মাল ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের এটা এক পেজে চলে আসলো। তো এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেই। এখানে একটা রেখা দেখা যাচ্ছে, সো এইটা হচ্ছে আমাদের পেজের ভিতরে, আর এখানে যদি রেখার বাইরে কিছু থাকে তাহলে পেজের বাইরে। তো আমরা যদি এটা এভাবে রাখিয়ে দিই, তাহলে এটা কিন্তু দ্বিতীয় পেজের ভিতরে চলে যাবে। তো আমরা এটাকে ধরে প্রথম পেজের ভিতরে নিয়ে আসি। ওকে, এবার আমরা প্রিন্ট করার জন্য ফাইলে আসি, এখান থেকে প্রিন্টে ক্লিক করব। এখান থেকে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেকশন করব। এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেকশন করব। দেন এখান থেকে আমাদের এটাই থাকবে, আমার নিজের কিন্তু আমাদের অন অফ অন, মানে আমাদের একটাই পেজ রয়েছে। অবশ্যই আপনারা একটা পেজ নিয়ে কাজ করবেন। এবার আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এভাবে একটা অপশন চলে আসবে। তো আমরা আমাদের লোকেশনটাকে সিলেকশন করে দেবো ডেস্কটপ, আর তারপর আমাদের নামের ফোল্ডারটা ছিল যেটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে একটা ফাইলের নাম দিয়ে দেবো। সো আমি এখানে নামটা দিচ্ছি print ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্ট। ওকে, এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করি, তাহলে কিন্তু সর্বশেষ কাজটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার কিন্তু আমাদের এই জবের সম্পূর্ণ যে ওয়ার্কিং প্রসিডিউর বা কন্ডিশন বা স্পেসিফিকেশন শিট সবগুলোই হয়ে গেছে। এবার আমরা যাচাই করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। আমরা এগুলো ক্লোজ করে দিয়ে সেভ করে এখান থেকে সেভ অবশ্যই করে নেব। দেন এটাকে ক্লোজ করি, এটাও ক্লোজ করে দিই। দেন ডেস্কটপের মধ্যে ফোল্ডার রয়েছে, এটাকে ওপেন করি। দেখেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের দুইটা ফাইলই রয়েছে আর কি। প্রথম আমরা যে মেইন ডকুমেন্ট আমাদের, আর দ্বিতীয় হচ্ছে প্রিন্ট পিডিএফ ডকুমেন্ট সেটা। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদের কোনো সমস্যা হবে না বলে আশা করছি। আমি পর্যাপ্ত সময় নিয়ে, যথেষ্ট পরিমাণের সময় নিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি বুঝবো যে আসলে আপনারা কতজন এটা জবটা বুঝতে পারছেন আর কতজন বুঝতে পারেননি। আর এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে হয়। তো অবশ্যই সেই ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি এখান থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা দেখে এটার মাধ্যমে উপকৃত হতে পারে এবং তারা এই গুরুত্বপূর্ণ স্কিল শিখতে পারে। তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।